رب زدني علما ورب اشرح لي صدري ويسر لي أمري. আমাদের আজকের টপিকস হচ্ছে বেসিক্যালি আমরা একটা নতুন নতুন কোর্স, এটা আমাদের একটা পুরোনো কোর্স মাঝে আমরা বন্ধ রেখেছিলাম, চাইল্ড সাইকোলজি এন্ড বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট। এই কোর্সটাকে আমরা নতুন ভাবে ডিজাইন করে আমরা আবার লঞ্চ করতে যাচ্ছি। এখন লঞ্চ করতে গিয়ে আমরা একটা খুব কমন কোয়েশ্চেন পাচ্ছি সবার কাছ থেকে, আসলে চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্টটা কি। মানে অনেকেরই কমন একটা কোয়েশ্চেন পেয়েছে, চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্টটা কি। ওই জন্য আমরা ডিসাইড করেছি আমরা মূল কোর্স শুরু করার আগে, ইনশাল্লাহ সব ঠিক থাকলে আমরা আগামী শনিবার থেকে মূল কোর্সটা শুরু করব। তো মূল কোর্সটা শুরু করার আগে আমরা এখন যেটা করতে চাচ্ছি, একটা পুরো কোর্স সম্পর্কে, একটা ওভারঅল কোর্স সম্পর্কে, এবং চাইল্ড সাইকোলজি বিহেভিয়ার ম্যানেজমেন্ট কোর্সটা আসলে কি, কিভাবে আমাদেরকে হেল্প করে, এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলাপ করার জন্য। তা আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা ওয়ার্ড আসছে আচরণ ব্যবস্থা। তাহলে আচরণ ব্যবস্থাপনা তার শিশু। এখন শিশুর আচরণ ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝাচ্ছে? শিশুর আচরণ ব্যবস্থাপনা বলতে আসলে আমরা বোঝাতে যাচ্ছি শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণের ব্যবস্থা। শিশু যদি কাঙ্ক্ষিত আচরণ করে তাহলে তো এখানে আসলে ব্যবস্থাপনার কিছু নেই। কিন্তু শিশুরা অনাকাঙ্ক্ষিত আচরণ করাটাই আসলে নর্মাল, এটা খুবই স্বাভাবিক। কারণ একটা শিশুর মধ্যে অনেক কিছু নেই। একটা শিশুর মধ্যে ওর লাইফ এক্সপিরিয়েন্স নাই, ওর মধ্যে যুক্তি নাই, ওর ভাষার সমস্যা, ওর ল্যাঙ্গুয়েজ সমস্যা, ওর প্রকাশের সমস্যা, ওর চারপাশে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজে বড় হচ্ছে বর্তমানে। মা বাবা হয়তো কথা বলছে বাংলায়, আবার ইউটিউবে শুনছে ইংলিশে। ঘরে যদি অন্য কেউ থাকে, কেয়ার গিভার, উনি যদি লোকাল মানে কোনো আমাদের লোকাল কোনো ল্যাঙ্গুয়েজে কথা উনি শুনছে, ওটা সব মিলে একটা শিশুর বর্তমানে অনেক ধরনের নতুন নতুন প্রবলেম নিয়ে আমরা বড় হচ্ছি। নতুন চ্যালেঞ্জ, নতুন ইনফরমেশন, নতুন সমাজ ব্যবস্থা, এবং আমরা একই সাথে নতুন ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো ম্যানেজ করাটা হচ্ছে শিশুদের আচরণ ব্যবস্থাপনার একটা পার্ট। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু থিওরিটিক্যালি যদি একটু দেখি, সামান্য, আমাদের খুব বেশি থিওরিতে আমরা ইয়ে করবো না। জাস্ট যদি এখানে আমরা পয়েন্টার অপশন, হ্যাঁ, শিশুরা তাদের আচরণ শেখে পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা। শিশুরা জাস্ট দে কপি আস ভার্বাটিমলি, ওরা বড়দের কপি করে। একটা শিশু, ওকে আপনি যত বলেন, মৌখিকভাবে যতই বলেন, ও শিখবে না। কিন্তু ও যখন আপনি কিছু একটা করেন, ও শিখবে। আপনি ওকে বলছেন তুমি এই কাগজটা বাস্কেটে ফেলো, ওকে আপনি সারাদিন বললে সে হয়তো ফেলবে না। কিন্তু আপনি যদি আপনি নিজেই বাস্কেটে কাগজটা ফেলেন রেগুলার, ও আপনাকে দেখতে দেখতে সে বাস্কেটে কাগজটা ফেলবে। তাহলে শিশুরা শেখেই পর্যবেক্ষণের মধ্যে ওদের, কারণ ওদের শেখার কতগুলো প্রসেস আছে, কিন্তু প্রসেসের মাঝে প্রাথমিক যে প্রসেস, একদম শিশু, আপনার 1 বছর শিশু, 12 মাস, 14 মাস, 16 মাস, ওর আসলে কোনো যুক্তি নেই, ওর কোনো লজিক নেই, ওর কিছু নেই, ওর নাথিং। সে শুধু আসছে, ওর মতো আছে, ও কি ভাবছে ও জানে, ওর লাইফে ও চলছে। এখন ওই লাইফে ও চলতে গিয়ে ওর যে জিনিসটা শিখছে, শেখাটাই অনেক সময় রং হয়ে যায়। রং হয়ে যায় কেন? সে কার কাছ থেকে শিখছে তো একটা ইস্যু। মা বাবা তো সবসময় ভালোটাই শেখানোর চেষ্টা করি, কিন্তু মা বাবা ছাড়াও আমার তো আরো অনেক শিশু আছে। সবাই তো ওকে, মানে আমি যেভাবে চাই, আমি ওকে যেভাবে বড় করতে চাই, সবাই তো একইভাবে ওকে দেখবে না। যখন সব সময় কিভাবে দেখবে না, শিশু তখন নতুন নতুন কিছু জিনিস শিখে অনেক। এই ইতিবাচক আচরণটা গড়ে তোলার জন্য ওকে সঠিক দিক নির্দেশনা দিতে হয়। এখন এই দিক নির্দেশনা দেওয়াটা একটা কঠিন পার্ট। দিক নির্দেশনা দেওয়াটা কেন কঠিন পার্ট? দিক নির্দেশনা দেওয়াটা কঠিন পার্ট হচ্ছে, কারণটা হলো ও তো আপনার কথা বুঝে না। আপনি বলছেন কিন্তু আপনার কথা বুঝতে পারছে না, আপনি বলতেই পারেন। তাহলে ওকে ওর ল্যাঙ্গুয়েজে, ওর মতো, ওকে বুঝে ওকে টোটাল গাইডলাইনটা দিতে হবে। এবং আচরণগত সমস্যা পেছনে থাকতে পারে আবেগ, ইমোশন থাকে, পরিবেশ থাকে, এবং পারিবারিক কিছু প্রভাব থাকে। আমরা ধাপে ধাপে পাবো সামনে। এবং ব্যবস্থাপনা আমাদের লক্ষ্যটা কি আলটিমেট, এই কোর্সের মানে শিশুর আচরণ ব্যবস্থাপনা আমাদের টার্গেটটা কি? প্রথম সমস্যা হচ্ছে শিশুর, প্রথম টার্গেট হচ্ছে আমাদের শিশুর সমস্যাটা। ও যখন কোনো কিছু করছে, ও কান্না করছে, কান্নাটা কেন করছে, আগে ওটা বোঝার চেষ্টা করে কেন। কারণ ও কান্না করছে কারণ ওর ওই পরিমাণ ভাষা নাই, যে পরিমাণ ল্যাঙ্গুয়েজে সে আপনাকে কথাটা বুঝিয়ে বলতে পারে। ওই জন্য ওর ইমোশন, আবেগটা দেখানোর জন্য ও কান্না করছে। তারপর শিশুর সাথে সহানুভূতিপূর্ণ যোগাযোগ। এখানে সহানুভূতি, এখানে সিম্প্যাথেটিক্যাল ওয়ার্ডটা আসলে ঠিক না, এটা আসলে সহমর্মিতা বলতে পারি, আনপ্যাথেটিক্যাল রেসপন্স। শিশুর ওর যে আবেগটা বুঝে শিশুর সাথে রেসপন্স করতে হয়।
তখন শিশু যখন বুঝে মা বা বাবা বা পাশে যেই আছে সে আমার আবেগটা বুঝছে, বা ইভেন টিচার, ক্লাস টিচার বুঝছে, তখন ওরা ওর সাথে আস্তে আস্তে কানেক্টেড হয়। এবং শিশুকে ইতিবাচক আচরণ উৎসাহিত কিভাবে উৎসাহিত করতে হয় প্রেইজ এর মাধ্যমে। ওয়ান অফ দা ফার্স্ট পার্ট হচ্ছে প্রেইজ। দে লাভ প্রেইজ। সকল শিশু দে লাভ প্রেইজ। ওদের জীবনে একটাই চাওয়া প্রেইজ, ওদের আর জীবনে কিচ্ছু চাওয়া নেই। সুতরাং ওকে যদি সুন্দর, প্রেইজের কিছু প্রসেস আছে। ইনিশিয়ালি ছোট শিশু যাদের আমরা 2 বছর 3 বছর 2 বছর ধরেন কোনো প্রসেস নেই, তো 3 4 থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে হয়। আপনি প্রেইজ কিভাবে করবেন, কখন করবেন, ওটা আবার ডিফারেন্ট একটা প্রসেস আছে। কিন্তু দে লাভ প্রেইজ। এবং নেতিবাচক আচরণ পরিবর্তনের কৌশল, ও যখন নেতিবাচক আচরণটা করছে, অনাকাঙ্ক্ষিত আচরণটা করছে, অনাকাঙ্ক্ষিত আচরণটাকে আমাদের কি করতে হয়, আমাদের কিছু টেকনিক, টুলস এন্ড টেকনিক আমাদের দরকার আছে। এবং এগুলোর সাথে কারার ভূমিকার সাথে পুরোপুরি লিঙ্ক পিতামাতা, শিক্ষক এবং অভিভাবকের ভূমিকা। এখানে পিতামাতা একটা বড় ইস্যু, বাসায় যে গার্ডিয়ান থাকে ওরা একটা বড় ইস্যু, এবং শিক্ষক শিক্ষিকা ক্লাসে যাদের থাকেন, বিশেষ করে প্রি স্কুলে যেসব টিচার আছে ওনাদের একটা বড় একটা ইস্যু থাকে। সার্বিক ব্যবস্থাপনা শিশুর আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা এবং শিক্ষায় উন্নতি আনে। এবং এই টোটাল যেগুলো যদি আমরা করতে পারি, যে ধরেন এখানে আচরণ ব্যবস্থাপনা করতে কি কি করতে হবে আমরা নিলাম, কোনটা আমার শিশুর জন্য প্রযোজ্য, কি করতে হবে। এবং একটা জিনিস শুধু মাথায় রাখবেন, এটা একটা প্রসেস, এটা মেডিসিন না। আমার জ্বর হলো 105 ডিগ্রি জ্বর, আমি প্যারাসিটামল খেলাম, ভালো হলো না, ডক্টর দেখালাম, ব্লাড টেস্ট করলো, ধরেন টাইফয়েড হয়েছে, টাইফয়েড ট্যাবলেট দিল, টাইফয়েড নেমে গেল, এন্ড অফ রাতে সুস্থ হয়ে শক্ত হয়ে উঠে দাঁড়াতে আমাকে হয়তো 1.5 মাস বা 2 মাস সময় লাগলো, বাট ইটস ডান, শেষ। এটা কিন্তু এরকম কোনো ইস্যু, এটা হচ্ছে লাইফ টাইম প্রসেস। আপনি শিশুর আচরণ ব্যবস্থাপনা সেই যে যেদিন জন্ম হয়েছে, দা ডে হি বর্ন অর শি বর্ন, আসলে বর্নের আগে শুরু হয়, আমরা আবার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আমরা বলি। একটা শিশু যেদিন ফেটাস থেকে জাস্ট আমরা যেটা বলতে পারি জীবনটা আসছে, এই 27 28 দিন যখন সময়, একদম ছোট জাস্ট হার্টবিটটা আসছে, ওই দিন থেকে আসলে 1000 হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডে। 1000 মানে দ্বিতীয় জন্মবার্ষিকী পর্যন্ত, প্রথম 1000 দিন হচ্ছে ডিফারেন্ট একটা ইম্পর্টেন্ট ডে। এবং শিশু মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের ভয়েস, সে ভয়েস রিকগনাইজ করতে পারে, কারণ মা কথা বলছে ও শুনতে পাচ্ছে। শিশু মায়ের পেটে থাকার সময় মায়ের হার্টবিটটা সে ফিল করতে পারে। মা যখন কোলে নেয়, বুকে নেয়, শিশু কিন্তু চুপ হয়ে যায়, একটা কারণ হচ্ছে সে ওর পরিচিত সেই উষ্ণতা, পরিচিত সেই যে হার্টবিটের সাউন্ড, পরিচিত ভয়েসটা সে পায়। এই কারণে একদম ছোট শিশুর একমাত্র সে ট্রাস্ট করে কাকে, মাকে, সে আর কাউকে ট্রাস্ট করে না। এবং এই টোটাল প্রসেসটা হচ্ছে যেটা বললাম, এই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে যে সেই দিন যেদিন আপনার শিশুটা আমার গর্ভে এসছে ওই দিন থেকে। এবং এটা কন্টিনিউ হয় আসলে কোন দিন এটা বলা মুশকিল, অনেক সময় হতে পারে 18 ইয়ার্স, 20 ইয়ার্স, কারোর জন্য 22 ইয়ার্স, কারোর জন্য 25 ইয়ার্স। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আর আমাদের দেশে ম্যাচুরিটিটা আরো স্লো আসে, উন্নত দেশের থেকে আমাদের ম্যাচুরিটি, আমাদের শিশুদের ম্যাচুরিটিটা একটু লো। এটা, এটাতেও দুটো কারণ আছে, একটা হচ্ছে আবহাওয়াগত কারণ। আমাদের যে আবহাওয়া বা আমাদের যে জেনেটিক গ্রোথ বা আমাদের যেটা আছে, আমরা দেখবেন আমরা গায়ে গতরে ছোটখাটো, আমাদের দেশে 6 ফিট মানে অনেক লম্বা মানুষ, কিন্তু আমাদের 6 ফিট লম্বা মানুষগুলো দেখবেন শোল্ডার ছোট, চিকন টাইপের, একটা ভুঁড়ি আছে, বেশি খেলে ভুঁড়ি বাড়ে কিন্তু বডি হয় না, ওরকম স্ট্রাকচার না। কিন্তু বাহিরে দেখবেন আপনার ক্লাস 8-এ পড়ে একটা ছেলে, 8 মানে 8 4 8 5 13, 13 বা 14 বছর বয়সের একটা ছেলে, ও দেখবেন আমাদের চেয়ে অনেক শক্ত, পাশে অনেক বড়, মানে ফিজিক্যাল স্ট্রাকচারটা ওর বড়। এবং একই সাথে ফিজিক্যাল স্ট্রাকচারটা কিন্তু ওর মেন্টাল গ্রোথেও কাজ করে। আবার সেকেন্ড যে কারণটা খুব ইম্পর্টেন্ট কারণ, আমরা জানি আমার যে শিশুটা জন্ম হয়েছে আসলে একদম মানে বিয়ে শাদী করে যদি আলাদা হয় আলাদা হবে, অথবা যদি কখনো বাহিরে চলে যায় আলাদা হবে, নাহলে সে আমার সাথেই আছে। এবং ও আর জীবনে আমার এখান থেকে যাবেন, এবং আমার দায়িত্ব হচ্ছে ওকে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স যা আছে সব পাস করানো, পিএইচডি, ডক্টরেট, থিসিস, পোস্ট ডক্টরেট, এটা হচ্ছে ইটস মাই রেসপন্সিবিলিটি, মানে আমাদের এখানে। আর বিদেশে হচ্ছে মাই রেসপন্সিবিলিটি টু মেক ইউ অ্যাডাল্ট ইনাফ। অ্যাডাল্ট কত? 18 ইয়ার্স। তুমি যেদিন 18 ইয়ার্স হবে, তুমি ওই দিন থেকে তোমারটা তুমি করে খাবে, তুমি আলাদা বাসা নিয়ে থাকো, তুমি আলাদা গাড়ি কিনো, তুমি আলাদা কাজ করো। সুতরাং ওই শিশুটার মাঝেও একটা মাথায় থাকে আমি কখন আলাদা হবো, আই ওয়ান্ট টু গেট দ্য ইন্ডিপেন্ডেন্স, ও সেই ইন্ডিপেন্ডেন্টটা চায়। এবং ওইটার জন্য মা বাবারাও কি করে, অল্প বয়স থেকে শিশুকে আর্নিংটা শেখায়, হাউ টু আর্ন মানি। 7 বছর বয়সের শিশু, ওকে বললো কি তুমি লন যদি ক্লিন করো তোমাকে আইল পে $1, তুমি এটা করলে এটা দিব। আশেপাশের লোকজন বলে তুমি যদি আমার লনটা ক্লিন করে দাও বা আমার গাছে পানি দাও উইকলি ওয়ান, এভরি উইকে এসে, তাহলে আইল পে ইউ মান্থলি $4 বা $5। এইভাবে করে
ওরা একটা আর্নিং এর একটা অভ্যস্ততা ক্রিয়েট করে ফেলে। সুতরাং ওদের গড়ে ওঠা আমাদের গড়ে ওঠার মাঝে এই দুটো একটা মেজর ডিফারেন্স। এরপর হচ্ছে এই যে টোটাল চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্টকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগ বলতে তিনটা দৃষ্টিভঙ্গির কথা, তিনটা দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পাই। আমাদের প্রথম দৃষ্টিভঙ্গিটা, এটার কোনো বাংলা হয় না, আমি এটাকে কোনো বাংলা করিনি। প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট। টেকনিক্যাল অ্যাসপেক্টটা কি? টেকনিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে আসলে কিছু টুলস এন্ড টেকনিক্স, এটা আমাদেরকে জানতে হবে। টুলস এন্ড টেকনিক্স জানার জন্য আমাদের কিছু শিশুর আচরণ পর্যবেক্ষণ, বিশ্লেষণ প্রযুক্তি, কার্যকর প্রযুক্তির ব্যবহার, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। কিছু টেকনিক্যাল ইস্যু, কেন শিশু এটা করতে চায়, কেন করে না, ওর কেন পছন্দ হয়, বা ওর এই বয়সে কি করে, মানে আমার আই নিড সাম টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল পার্ট, এবং আমি কি করতে পারি। আর একটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি, যেটা খুব ডিফিকাল্ট, আমি যেটা বারবার বলি, কারণ আমি অলসো সাফার করি। সাফার করি বলতে ধরেন, আই ডোন্ট ওয়ান্ট মাই সান গেট চিপস, আমি আমার সান ছেলেকে চিপস দিতে আমি একদম ইন্টারেস্টেড না। কিন্তু দেখা যায় কি কোনো একজন কেউ একজন এসছে বাসায় বেড়াতে, বাসায় ছোট শিশু দেখলে কি করে, উনি একটা চিপসের প্যাকেট নিয়ে এসে চিপসের মানে নাও চিপস খাও। এখন চিপস হাই সল্টি সেভরি ফুড, ও যখন খুলে মুখে দেয়, ইট ফিল গুড, ও পছন্দ করে। এখন এই যে পছন্দ করে, এই পছন্দটা তো আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট হিম টু পছন্দ দিস ফুড। এটা এটা 100% মানে সবচেয়ে পচা জাঙ্ক ফুডের একটা হচ্ছে চিপস। কিন্তু ওই যে আমি যেটা চাই, আমি যে কারণে চাই বা যেটা চাই, এটা তো ওরা চায় না। মানে অন্যরা তো জানে না, চায় না, না ওরা তো জানে না, ওরা তো উনি উনার ছেলেকেও দিচ্ছে, উনি উনার নাতিকেও দিচ্ছে, উনি উনি আমার ছেলে দিচ্ছে। সুতরাং এই জায়গায় একটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে এবং সামাজিক একটা অ্যাওয়ারনেস এর ইস্যু আছে। এই ধরনের জিনিসগুলো যত মানে যত স্প্রেড হবে শিশু নিয়ে কাজ, মানে বাংলাদেশে এই মুহূর্তে 12 বছরের নিচে টোটাল জনসংখ্যা হচ্ছে 4 কোটি। আই রিপিট, বাংলাদেশে 12 বছরের নিচে, বাংলাদেশে 12 বছর, আমি একটু সাউন্ডটা বন্ধ করি, আমার আসলে বাংলাদেশে 12 বছরের নিচে শিশুর সংখ্যা হচ্ছে 4 কোটি। 4 কোটি শিশু হচ্ছে 12 বছরের নিচে, তাহলে একটা দেশে যদি টোটাল 17-18 কোটি লোক থাকে, 4 কোটি হচ্ছে শিশু। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই 4 কোটি শিশু যদি গড়ে ওঠে, তাহলে নেক্সটে আমরা একটা বাংলাদেশ পেতে পারি, যেটা আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা আজ পর্যন্ত পাইনি কারণ আমাদের দেশে কখনোই, কখনোই, আই রিপিট, আমি আমার শিশু বেলাও দেখেছি, আমি আমার কিশোর কৈশোর বেলা দেখেছি, আমি আমার যৌবক যুবক কালও দেখেছি, এখন আমি মধ্য বয়সে এসে মধ্য বয়সও দেখছি। আমি আমার যারা আমার 10 বছরের ছোট বা 20 বছরের ছোট, আমি ওদের লাইফে দেখেছি। বাংলাদেশে কখনোই শিশু বান্ধব পরিবেশ কোনোদিনই ছিল না। নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার, কখনোই এটা অ্যাওয়ারনেসটা ছিল না। কারণটা হচ্ছে আমরা ধরেই নিতাম অনেক পুরনো আমল, 1800 সাল বা 1900 সালের একটা ধারণা ছিল, একটা শিশু মানে একটা ছোট মানুষ, মানে সে একটা বড় লোক, বয়স্ক লোকের ছোট ভার্সন। কিন্তু ইস্যুটা তো সে বয়স্ক লোকের ছোট ভার্সন না, ওর মধ্যে অনেক কিছুই নেই, অনেক ম্যাচুরিটি নেই, অনেক কিছু নেই। কিন্তু ওই জিনিসটা আমাদের সোসাইটিতে এখনো গ্রো করে নাই। শুধু একটা সামাজিক দৃষ্টিভঙ্গি একটা আছে। আর একটা হচ্ছে যেটা নিয়ে আমরা আলাপ করব অনেক, এবং এইটার উপর বেস করে বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট আসছে, এটাকে বলা হয় মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, যেখানে শিশুর আবেগ, চিন্তা এবং মনের গঠন, এই পার্ট গুলো নিয়ে আমরা আলাপ করব। এখানে এবার আমরা একটু আলাপ করি, আমরা যখন কথাগুলো বলবো বা নেক্সটে যখন কোর্স গুলো করবেন, এখানে কোর্সে খুব সিম্পল, মানে আমরা শিশুটাকে 4 ভাগে ভাগ করেছি। আমরা একটা শিশুকে যে বললাম 12 বছর পর্যন্ত, ওদেরকে আমরা 4 ভাগে ভাগ করেছি। ভাগ করার কারণটা হচ্ছে এটা আমরা একটা পিওর সাইকোলজিক্যাল একটা থিওরি ফলো করেছি, জ পিয়াজে। জ পিয়াজের কিছু থিওরি আছে, কগনিটিভ ও থিওরি, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। ওই ডেভেলপমেন্ট থিওরি অনুসারে যেটাকে আমরা দাঁড় করিয়েছি, এটাকে আমরা বলছি 0 to 6 ইয়ার্স ইজ টডলার, 0 থেকে 6 বছর। এদেরকে আমরা বলছি শিশু, এরা সবাই শিশু, বাট ওরা হচ্ছে টডলার, ওদেরকে যদি আমরা নাম দিই টডলার। আপনারা দেখবেন স্কুলেও বলা হয় দে আর দ্য টডলার, মানে টাইনি টিটল টডলার বা সামথিং, ওরা এইভাবে করে কথা বলে। কতদিন পর্যন্ত দেখবেন, বেশিরভাগই 6 ইয়ার্স, মানে কেজি, নার্সারি, প্লে গ্রুপ, কেজি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেজি আসলে এখন আহ, আহ, 7 বছর থেকে 8 বছর হয়ে যায় ওয়ানে পড়তে। আমরা তো অনেক আর্লি পড়েছিলাম, তো এখন নিচে ওই যে প্লে গ্রুপ, নার্সারি, এগুলো পড়তে পড়তে অনেক সময় যায়। তবু আপনি আপ টু ধরতে পারেন কেজি পর্যন্ত হচ্ছে এটা একটা টডলার ইয়ার্স, যেটা 0 to 6 ইয়ার্স। এই বয়সের শিশুদের মেজরটা কি? এই বয়সের শিশুদের মেজর যেটা হয়, দে ডোন্ট হ্যাভ এনি লজিক। ওদের মিনিমাম কোনো লজিক নেই। মিনিমাম মানে আপনি ওই যে বলেন এই বয়সের শিশুদের দেখে রাখতে হয় কেন?
যেখানে পানি আছে পানির আশেপাশে যেতে বারণ করা হয়। পুকুরে চুলায় রান্নাঘরে ধরেন চুলা জ্বলছে, চুলার যেন ওরা যেতে না পারে। তারপর ছুরি কাঁচি দা সব উঠে রাখো, তার কারণটা হচ্ছে ওরা এগুলো বুঝে না। আপনি বলে এগুলো বিপজ্জনক, ডেঞ্জারাস ডেঞ্জারাস, ওগুলো আপনার দিয়ে তাকিয়ে থাকবে। ও ভাবে কি হয়তো এটা খেলতে অনেক মজা, মা তো এখানে রান্না করছে, বাবা গিয়ে কুটকুট করে, নিশ্চয়ই জিনিসগুলোতে কাঁচি দিয়ে খুব মজা, স্টেপলার দিয়ে খুব মজা, আমি ওইটা নিয়ে করে এবং মেরে দিল হাতে, ফুটো করে দিল, বা কাঁচি নিয়ে হাতে হাত কেটে ফেলল। বা আপনার ছাদ থেকে দেখবেন ঠাস করে একটা দৌড়াতে গিয়ে জাম্প করলো। কারণ দে ডোন্ট নো, ওদের কোনো লজিক নেই। এখন যেই শিশুটা লজিক নাই, যে কিচ্ছু বুঝে না, যার কিছু বোঝার ক্ষমতা নাই, তাকে আপনি কিভাবে, আমরা অনেক লম্বা লম্বা এই তুমি এটা করবে না, দরজা এটা করবে না, এদিকে গেলে ওইটা হবে, তুমি এটা করবে, আর আমরা চেঁচাই এই এদিকে আসো, যাবে না, করবে না, নন স্টপ। আমরা এই গ্রুপটাকে একটা প্রথমে আমরা খুব আদর করি, 0, 1, 2, অনেক আদর করি। আদর করে বলতে শিশু যখন 3 থেকে সে ডিস্টার্ব শুরু করে, তখন আমাদের শুরু হয় ওকে বকা দেওয়া, এই চল এদিকে আসো, চল ভিতরে চল, এই টাইপের করে ল্যাঙ্গুয়েজটা শুরু হয়েছে 3 বছর, 3.5 বছর বয়স থেকে। এবং 4, 5, 6 থেকে তো মহাবিরক্ত আমরা, মানে রীতিমতো ধমকা ধমকি শুরু করি, কারণ আমরা সবাই একদম, ইনক্লুডিং আমি বলবো টু সাম এক্সটেন্ট সামটাইমস মাদের যেটা হয়, মারা যেহেতু শিশুর সাথে প্রচুর এনগেজ থাকেন, উনাদের এমনিতে একটা, এবং যেটা রিয়েলিটিটা হচ্ছে, এটা আমাদের দেশ না, একটা গ্লোবাল রিয়েলিটি হচ্ছে একটাই, শিশুর এই সময়টা পুরোটা আসলে মায়ের এনগেজমেন্টটা অনেক বেশি থাকে রেদার দেন বাবা বা ফ্যামিলির আদার্স। যেহেতু মায়ের এনগেজমেন্ট বেশি থাকে, মা কি হয়, মা অনেক বেশি টাচে থাকে, মা অনেক বেশি স্ট্রেস থাকে, মানে ওইটা তো না যে উনি শুধু শিশু পালছেন, উনি কাজ করলে কাজ করছেন, চাকরি করলে চাকরি করছেন, চাকরি না করলে ঘরে রান্না করছেন, রান্না করলে বউ আসছে কিনা দেখছেন, ঘরের এটা হলো কিনা ওটা হলো কিনা, আলটিমেট মা ঘরের সব কাজও করছেন, সাথে ওটা যখন দেখছেন মাঝেসটা কিন্তু একটু ফর্টি দেয়, যখন মোটেলসটা চড়ে থাকে, মাও বকা দেয়, মাঝে মাঝে বকা দিয়ে আবার মার কি হয়, মা আবার কাঁদে। মারা দেখবেন এই বয়সের শিশুদের বকাঝকা করার সময় আবার পরে পিট 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 করে কান্না করে, রাতের বেলা আবার জড়ায় ধরে, কিন্তু যেটাই হোক, কিন্তু এন্ড অফ দ্য রুলসটা হচ্ছে এই বয়সে আমাদের ইয়ে করা যাবেই না, বকা দেওয়া চিৎকার চেঁচামেচি করা যাবে না, কারণ ওর কোনো যুক্তি নাই, ওর কোনো লজিক নাই। ওকে ওর মতো করে কথা বলে, ওকে ওর মতো করে ইয়ে করতে হবে, প্রয়োজন হলে আমাদের পরিবেশ চেঞ্জ করতে হবে। পরিবেশ চেঞ্জ বলতে, আমি ড্রয়িং রুম আমি সুন্দর সুন্দর শোকেস সাজিয়ে রেখেছি, সে ধরে, আমি কন্টিনিউ চেঁচামেচি করছি, রেদার দেন আমি শোকেসের জিনিসগুলো উঠে রাখলাম, আমি ড্রয়িং রুমে কোনো শোপিস রাখলাম না, আমি ও হাতের কাছে ধরতে পারে কিছুই রাখলাম না, আমার দেখতে ঘর সুন্দর থাকলো না। আমার ঘর সুন্দর থাকা তো জরুরি না, আমার জরুরি হচ্ছে ওর সুন্দরভাবে বেড়ে ওঠা, ওর গড়ে ওঠাটা বেড়ে ওঠাটা অনেক বেশি প্রয়োজন। এই জন্য এই বয়সের সাথে এইখানে প্রচন্ড একটা ফাস্ট ডেভেলপমেন্ট হয়। এইখানে যারা ঠিক মতো পজিটিভলি কাজ করেন এই জায়গাতে, দে গেট রেজাল্ট নেক্সট লেভেল। নেক্সট লেভেলটাকে বলা হচ্ছে মিড স্কুল ওয়ান। মিড স্কুল ওয়ান হচ্ছে বেসিক্যালি 6 to 8 ইয়ার্স। 6 to 8 ইয়ার্স ওল্ড, এই বয়সটা তাহলে কোনটা, আপনার দেখবেন ক্লাস ওয়ান, বেসিক্যালি ওয়ান বা টু, 1, 2, ক্লাস 1, ক্লাস 2 বলতে পারি আমরা। এই 1, 2 শিশুরা দেখবেন দে লাভ টু প্লে, মানে ওদের জীবনে আপনি এদের সাথে লেগে যায় লেখাপড়া নিয়ে, এই পড়তে বলছি হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করো, স্কুল থেকে আসছো ড্রেস চেঞ্জ করো, করো করো, ও তো খেলায় আছে, এর এইসব চিন্তা নেই। তবে ওর মধ্যে এবার যুক্তি গ্রো করেছে। ওর মধ্যে কি নাই, ওর মধ্যে কোনো বৈষয়িক চিন্তা নাই, ওর মধ্যে কোনো লং টার্ম প্ল্যান নাই, ওর মধ্যে কোনো বাস্তবতা বোধ নাই, বাট ওর মধ্যে কিন্তু যুক্তি কিছুটা আসছে, সে আপনাকে একটু একটু করে যুক্তি দেয়, এই সময় গিয়ে মিথ্যা কথা বলে অনেক সময়, এই এই পার্ট গুলো কিন্তু এই জায়গাতে আসে, কিন্তু বাট দে গ্রো দ্য যুক্তি, ওই সময় হালকা করে যুক্তি গ্রো করেছে, অনেক গ্রো। এবং দে লাভ টু প্লে উইথ দ্য সেম জেন্ডার, এখানে গিয়ে দেখবেন ছেলে মেয়ে একটু আলাদা হয়েছে, ছেলেরা ছেলেরা খেলে, মেয়েরা মেয়েরা খেলে, সাধারণত ওরা একত্রে খেলতে ওরা খুব বেশি পছন্দ করে না। এই জায়গাতে ছেলে মেয়ে কোনো ইস্যু নেই, এখানে ওরা হচ্ছে সবাই সবাই ধরছে, সবাই খেলছে, ওদের সেম খেলা সেম কিছু সব চলছে, ওই হাড়ি পাটির খেলা ছেলেও খেলছে মেয়েও খেলছে। কিন্তু এই জায়গায় এসে একটু চেঞ্জ হওয়া শুরু করে অটোমেটিক্যালি এটা। এরপর 8 থেকে 11 বছর, এটাকে মিড স্কুল টু বলা হচ্ছে, মিড স্কুল টু। এটা তাহলে কারা, 3, 4, 5, ওই বয়সের বাচ্চারা, ওই বয়সের শিশুরা, এই 8 থেকে 11 বছর বয়সের ছেলেরা, উনার শিশুদের ওদেরও কিন্তু পছন্দ হচ্ছে আসলে খেলা, যতই হোক খেলা, কিন্তু নাও দে গ্রোন এনাফ, ওরা এটুক বুঝে, আমি যদি এখন ক্লাসে রেজাল্ট ভালো করতে পারি তাহলে মিস উইল হেল্প, মিস আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমি যদি ভালো করতে পারি মা বাবা হ্যাপি হবে, আমি যদি ভালো করতে পারি আমি মাকে বা বাবাকে ব্ল্যাকমেল করে কিছু একটা গিফট নিতে পারবো, আমি যদি, মানে দে হ্যাভ দ্য সাম নিউ আইডিয়া, কারণ ওরা এখন ফুল ম্যাচিউর, নাও দে আর ম্যাচিউর। ম্যাচিউর এবং এই বয়স
লাইফটাকে মানে আপনি ডিল করতে পারেন, দে আর হাইলি হার্ড ওয়ার্কিং। আপনি খেয়াল করে দেখবেন এরা কি পরিমাণ পরিশ্রম আমরা ওদেরকে দিয়ে করাই বর্তমানে। মানে আমরা তো মানে আমি আমার লাইফটাকে আমি মনে করি শান্তিতে কাটাচ্ছি এদেরকে দেখলে। এদের তো স্কুল, স্কুলের পরে এদিকে শুক্র শনি বন্ধ, তাহলে শুক্র শনি ওদেরকে থাকবে আর্ট স্কুল, শুক্র শনি থাকবে ওদের ম্যাথের ক্লাস, শুক্র শনি থাকবে ইংলিশ স্পোকেন ক্লাস, শুক্র শনি থাকবে নাচের ক্লাস, গানের ক্লাস। এরপর যত ধরনের কম্পিটিশন আছে সব কম্পিটিশনে যেতে হবে, সবকিছু করতে হবে, ওদেরকে সবকিছু আমাদের শেখাতে হবে, কারণ আমরা জানি এখন বর্তমান যুগটা হচ্ছে হাইলি কম্পিটিটিভ। যদি ওকে আমরা গড়ে না তুলি ও হাইলি কম্পিটিশনে টিকতে পারবে না। ওটাও ঠিক, ওটা একদম ঠিক বলবো না, ওটাও ঠিক। কিন্তু তারপরে একই সাথে শিশুর মাল্টিপল ইন্টেলিজেন্স বলে একটা ইস্যু থাকে, আমাদের একটু ওটাও দেখতে হয় ওর ইন্টেলিজেন্সের পার্টটা কোথায়, ও কোন জিনিসটা এনজয় করে, কোন জিনিসটা ওর মধ্যে ন্যাচারাল। যেটা ন্যাচারাল, যেটা এনজয় করে ওইখানে আসলে একটু ফোকাস করলে লাভটা খুব ভালো হয় আর কি। এই 8 থেকে 11 বছরের পরেই, যখনই 11, আসলে এটা 11 হতে হয় না, বর্তমান যুগ চেঞ্জ হয়ে গেছে তো আমাদের, মানে আমরা অনেক কিছু জেনেছি হয়তো একটু বড় হয়ে 8, 6, 7, 8-এ, আবার অ্যাডোলেসেন্স তো একটু লেটে, ছেলে মেয়ে দুজনেরই। কিন্তু বর্তমানে আমরা ওরা অনেক কিছু জানছে অনেক আর্লি, কারণ সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। আমরা হয়তো একসময় বাংলা সিনেমাতে নায়ক নায়িকা একটু রোমান্টিক কথা বলছে, এটা একটা অস্বস্তি, জাস্ট রোমান্টিক ডায়লগ, তা বাংলা ফিল্মে তাও রাজ্জাক শোভানা ওই সময়কার কথা, ওইটা আমাদের জন্য প্রচন্ড একটা অস্বস্তিকর ছিল, মায়ের জন্য আব্বার জন্য। উনারা মাঝে মাঝে উঠে যেত, মাঝে মাঝে তখন তার চ্যানেল চেঞ্জ করা যেত না, মানে আমরা সবাই স্টিফ, কেউ কমফোর্ট ফিল করতাম। এখন তো ইচ্ছে অনেক বেশি কিছু আমরা সবাই মিলে দেখছি, সবাই গল্প করছি, কারণ আমাদের চোখ সয়ে গেছে, কান সয়ে গেছে, ইটস বিকাম পার্ট অফ আওয়ার লাইফ। যেমন এটা আমাদের যদিও কালচার না, নাও এটা আমাদের কালচারে ঢুকে গেছে। এটার কারণে যেটা হয়, ওদের টিন যেটা বলছি আমরা, টিন এজ, এই টিন এজটা যদিও থিওরিটিক্যালি বলা হয় 13 থেকে টিন, শব্দটা 13 থেকে আসছে, 13, কিন্তু 13-এর আগেই ওদের টিনটা চলে আসে। বর্তমানে ওদের টিনটা আসে ধরেন হচ্ছে আপনার কত, 11, 12, 11-র দিকে আসলে টিনে ঢুকে যায়। ওদের অ্যাক্টিভিটি গুলো দেখবে টিন হয়ে যায়। এবং যখনই টিন হয়, টিন হি ক্যান ডু এনিথিং। ও আপনাকে আপনি কি যুক্তি দিবেন, সে আপনাকে আরো 10টা যুক্তি। শুধু সমস্যাটা হচ্ছে টিনে, টিনে যখন যায় ওর ব্রেইন হাইজ্যাক, এটা বলা হয় ব্রেনটা হাইজ্যাক করে। ব্রেন হাইজ্যাক করে কেউ ফেলে, ব্রেইনটা হাইজ্যাক করে হরমোন। বডিতে বিভিন্ন রকমের হরমোন রিলিজ হয়, তাই না? আপনি দেখবেন 7, 8-এর ছেলে একটু গায়ে গতরে বড় হলে একদম দাড়ি টাড়ি উঠে যায়, 8-এর ছেলে। আমি শেভ করেছিলাম ক্লাস ইন্টার মেট্রিকের পরীক্ষা দেওয়ার পরে, কত রকম। এখন অনেকে দেখা যায় ক্লাস 8-এ যখন পড়ে, কারণ ওই যে বললাম গ্রোথটা বেড়ে গেছে অনেকের। আবার ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, আমাদের ফুড হ্যাবিট এখনকার ফুড হ্যাবিট সেম না। আবার যে কারণে দেখবেন এখনকার জেনারেশনে হাইট ভালো, ফিগার ভালো আমাদের থেকে, মাসাল্লাহ। এখন ওদের এই গ্রোথ গুলোর কারণে ওদের টিনটাও একটু আর্লি চলে আসছে। কিন্তু টিনে যেটা হয়, টিন মানে কি, ওই যে 21 মানে মাথা, 16 না 17 মানে মাথা না করা, সুকান্তের একটা কবিতা ছিল না, ওই টাইপের হচ্ছে অবস্থা। ওরা সবই মানে, সবই বুঝে, কিন্তু তাল গাছটা এইখানে গিয়ে মা বাবারা ফার্স্ট টাইম সবচেয়ে মেজর ধাক্কাটা খায় এখানে। এইটুক পর্যন্ত হচ্ছে ধমক ধামক দিয়ে চাপায় রাখে, এই বলছি ঠাস ঠুস মেরে ধরে যেভাবে হোক, অনেকে মারে, গায়ে হাত তোলে, অনেকে চেঁচায়, অনেকে বকাঝকা করতে থাকে, দে ম্যানেজ ইট, এইটুক পর্যন্ত ম্যানেজ করতে পারে। এইখানে এসে নাও ইটস আউট অফ ম্যানেজ, মেয়েরাও শেষ করা যায় না, এক পর্যায়ে ঘর থেকে বের হয়ে যায়, নানা রকম হয়। এবং এই জায়গায় এসেই আসলে মা বাবার সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়। আমি পার্সোনালি ফেসবুকের বেশ কয়েকটা গ্রুপে আছি, টিমদের গ্রুপ। ওরা আমাকে, আমি ঢুকার চেষ্টা করেছিলাম, ওরা সহজে ঢুকায় না, কিভাবে যেন আমি ঢুকে গেছি। ঢুকার পর আমি কোনো কমেন্ট করি না, কারণ কমেন্ট করলে প্রোফাইল গেলে ওরা দেখবে আমি এম নট এ টিম। কিন্তু আই নিড ইনফরমেশন, আমি ওদের থেকে ইনফরমেশন গুলো নিই, আমি ওরা কি করছে না করছে জেনারেশনটাকে বোঝার চেষ্টা করি। এবং আমাকে যদি বলেন এটা চিন্তার বাইরে, মানে এই জেনারেশন যা ভাবছে, যা করছে, যেটা করছে, ভালো খারাপ হচ্ছে জাজমেন্টাল ইস্যু। আমরা কোনো জাজমেন্টাল কথা বলবো না, কিন্তু জিনিসটা হচ্ছে আমরা কল্পনাও করতে পারবো না ওদের চিন্তা ভাবনা বা থিঙ্কিংটা আমাদের সাথে মিলেই না, মিলেই না। মানে আপনাদের যেসব শিশুর বয়স 6-এর নিচে আছেন, আপনাদের আমি স্ট্রংলি বলবো এখন থেকেই যদি আপনারা বাচ্চা, সবাই আদর করছেন, আই নো আদর করা এক জিনিস, প্রসেসে যাওয়া এক জিনিস। যদি প্রসেসে না উঠেন, এই জায়গায় এসে আপনার ম্যাসিভ একটা ধাক্কা খান, ম্যাসিভ বলতে ম্যাসিভ। এইখানে এসে গার্ডিয়ানদের চিকির চেষ্টা করে ওর সাথে এবার আমার রিলেশন, ওকে এবার রুলস শেখায়, তুমি জানো না সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকা যায় না, তুমি বাইরে গেছো, তুমি আমাকে একবার জানাতে পারতে, আমার তো একটু টেনশন হয় তাই না। তখন
ছেলের উত্তর, এখানে আবার টেনশন করার কেস, তুমি জানো আমি বন্ধুর বাসায় গেছি, বাস তর্কা তর্কি মারামারি একটা বিভৎস একটা অবস্থা ক্রিয়েট হয়। এবং রিসেন্টলি দেখছেন কিছু সাইকো টাইপের সিচুয়েশন হয়ে গেছে, অনেক শিশু বাবা মাকে মেরে ফেলছে, দে জাস্ট কিল, লিটারালি কিল, ছুরি মেরে দিচ্ছে, বিষ খায় দিচ্ছে, ওষুধ খায় দিচ্ছে, মেরে ফেলেছে, কারণ বাবা মা ওদেরকে ডিস্টার্ব করছে। ইস্যুটা হচ্ছে বাবা মা ওদেরকে ডিস্টার্ব করছে, কারণ আমরা হয়তো চোখ বন্ধ করে না, না না, এগুলো আমাদের সাথে হবে না। হাউ ডু আই নো আমাদের সাথে যে হবে না আমরা যাই না। সুতরাং এই জায়গায় এসে আর কারেকশন করা অনেক কঠিন হয়ে যায়। কারেকশন করা যায়, আই রিপিট, আমি টিন প্যারেন্টিং এর কোচিং করাতাম এক সময়, আমরা অনেক ইয়ে করতাম, কারেকশন করা যায়। বাট এই জায়গায় যে সমস্যাটা হয়, আপনি যখন কারেকশন করতে যাবেন, এইখানে ও আপনাকে যেভাবে অ্যাকসেপ্ট করবে, যেভাবে অ্যাকসেপ্ট করে যেতে ফার্স্ট আগাতে পারবেন, এখানে আপনাকে অ্যাকসেপ্টেশন সহযোগ করবেন। ও ধরে নিবে মা বাবা কোন একটা ট্রিক করতেছে আমার সাথে, আমার সাথে ও বুঝতেছে মা বাবা আমার সাথে রিলেশন ভালো করার চেষ্টা করছে, তাহলে রিলেশন ভালো করার চেষ্টা করে ওরা আমাকে ট্রিক করার চেষ্টা করবে, ওই জন্য ওরা এখানে ভালো করা গেলেও একটু টাইম, অনেক টাইম লাগে। এবং ওরা হয়তো কঠিন ভাষায় খারাপ ল্যাঙ্গুয়েজে বলতে পারে কি ট্রিক করছো, রিলেশন ফলো করছো, এটা বের করে বলতে পারে। এন্ড দে আর ম্যাচিউর, ওরা হাইলি ম্যাচিউর, ওদের সমস্যা ওদের, ওরা সব পারে। কিন্তু এই বয়সের শিশুদের আমরা পাত্তা দিই না, কিন্তু দে ক্যান ডু এনিথিং। আপনি যে কাজ করেন, আপনি চাকরি যা করেন, যা বাজে ওকে একবার দেখাতে সে সবই পারে। সে সব পারবে, লিটারেলি পারবে মানে সব পারবে। কিন্তু ওর সমস্যাটা কি? ওর সমস্যা হচ্ছে একটাই, প্রথম সমস্যা, ওর একমাত্র সমস্যা হচ্ছে ওর, যেহেতু মানে ব্রেইন পুরাটা ওর কন্ট্রোলে নাই হরমোনাল ইস্যুতে, সুতরাং ও যখন কোনো ডিসিশন নিবে, ওর ডিসিশনের লজিক থেকে আবেগের প্রশ্রয়টা বেশি থাকবে। যখনই আপনার প্রতিটা সিদ্ধান্তের পেছনে আবেগ কাজ করবে, আপনার সিদ্ধান্ত, মাঝে মাঝে আবেগ প্রয়োজন, আমি রোবট না, আমি মানুষ, কিন্তু যখন প্রতিটা ডিসিশন আমার ইয়েন বেগেস্ট হবে, আবেগ দিয়ে হবে, এবং প্রতিটা ডিসিশন আমি চেষ্টা করবো আমার কোন দিকে ভালো হবে, আমার কি বেনিফিট হচ্ছে, তখনই আপনার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হবে। ওদের এই জায়গার জন্য যেখানে যেখানে হয়, আপনারা দেখবেন ক্লাস 9-10-এ গিয়ে অনেক সময় অনেক ভালো ভালো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে ফেলে, 11-12 অথবা 10 পর্যন্ত খুব ভালো ছিল, 11-12 খারাপ করে ফেলে। কিন্তু বেশিরভাগ শিশুই দেখবেন আবার এরপরে যখন ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হয়ে যায়, ভর্তি হওয়ার পর 1 বছরের মধ্যে আবার রিকভার করে, মানে ততদিনে ওদের ব্রেইন ফাংশনটা নর্মাল হয়ে যায়, দে বিকাম ম্যাচিউরড, এবং ওদের সেই কুলনেসটা আবার ব্যাক করে। কিন্তু মাঝের যে একটা ভোলাটাইল একটা সমুদ্রের উত্তাল যে 4-5টা বছর, এই 4-5টা বছর এখানে একটু খুব সাবধানে আমাদের মেনটেন করতে হবে। তারপর হচ্ছে শিশুর আচরণ, কোন আচরণ আমাদের সমস্যা ক্রিয়েট করে সাধারণত, আমরা যদি একটু গ্রসে সফট একটু জাস্ট বোঝার জন্য করি, শিশুর আমাদের সাধারণত 3 ধরনের সমস্যা ক্রিয়েট হয় শিশুর আচরণ। প্রথম সমস্যা হচ্ছে যে আচরণ অন্যের জন্য বিরক্তিকর হয়, পরিবেশ, স্কুল বা শিক্ষার পরিবেশ নষ্ট করে। আপনার অনেক সময় হয়, আমি দুটো উদাহরণ দিয়েছি, আপনার বাসায় যখন মেহমান আসলো, মেহমান যখন আসলো ঠিক তখনই এসে শিশু, আপনি বললেন কি একটু বসেন আমি একটু চা দিই, আপনি গেলেন কিচেনে, ওইদিকে ধরেন হয়তো আপনার হাজবেন্ড বা আপনার শাশুড়ি বা ও, আপনি দেখছেন মেহমান চলে যেতে চাচ্ছে, ভাই বসেন বসেন আমি একটু 5টা মিনিট দেন, আমি আপনাকে, ভাই না খেয়ে যাবেন, না খেয়ে যাবেন, 1 কাপ চা দিয়ে 1 কাপ চা দিয়ে, আপনি তাড়াহুড়া করছেন। ওই সময় দেখবেন শিশুর চেঁচামেচি শুরু হয়ে গেছে, অতিরিক্ত চেঁচামেচি, অতিরিক্ত অ্যাটেনশন, অতিরিক্ত দুষ্টামি করে। তার কারণটা কি? ও বুঝছে আমাকে অ্যাটেনশন না দিয়ে মা অন্য কোথাও অ্যাটেনশন দিচ্ছে, আই নিড ইউর অ্যাটেনশন নাও, এখনই দিতে হবে। এবং গুরুত্বপূর্ণ ফোন আসলেও দেখবেন, টেলিফোনটা আসলে শুরু হয়ে গেল, এক্ষুনি ওকে বলতে হবে, মানে রেদার দেন আমাকেই বলতে হবে, এখনই বলতে হবে। তারপর আরেকটা কি হয়, যে আচরণ এটা তবুও আপনি যখন টেকনিক গুলো জানবেন, এটা কিন্তু উইদিন মান্থ আপনি এটাকে সেটেল করতে পারবেন, 1 মাসে বেশি লাগবে না। সেকেন্ড ওয়ান, এটা কিন্তু প্রসেসের ইস্যু। এটা হচ্ছে যে আচরণ সহজ উপায় নিয়ন্ত্রণ করা যায়। এই জায়গায় বেসিক্যালি একদম সিম্পল উদাহরণ হচ্ছে সিবলিং লাইফে, ভাই বোনের মধ্যে যে প্রতিযোগিতা হয়, ভাই বোন, ভাই বড় হলে বোনকে, বা বোন বড় বোনকে ভাই মেরে দেয়, এই চিৎকার চেঁচামেচি ঝগড়া, এটা কিন্তু একদিনে বা 2 দিন কাউন্সিলিং করে আপনি পারবেন না। এটা একটা প্রসেসে যেতে হবে, প্রসেসে যেতে হবে, প্রসেসে যেতে হবে। এই কারণে বলা হচ্ছে যে আচরণ সহজ উপায় নিয়ন্ত্রণ করা যায় না, একটা প্রসেসে যেতে হয়। বাট এটাও কিন্তু খেয়াল করবেন, আমরা যারা বড় ভাই বোন, মানে ভাই বোনের মধ্যে বড় হয়েছি, আমাদের সিবলিং রাইভালরি গুলো কিন্তু আমাদের এখনকার মেমোরি। নাও আমরা করতে বসি, হা হা হি, এই তোমার জন্য আমাকে কোন চকলেট, হা হা হা, তুমি খেয়েছো। সো দিস আর আওয়ার মেমোরি, সেগুলো মেমোরি ক্রিয়েট করে। এটা যে সবসময় খুব খারাপ তা না, যদি না খারাপের দিকে যায়, কিন্তু নর্মালি এটা একটা নর্মাল পার্ট পার্ট অফ এ লাইফ। কিন্তু এটাও আমাদের অ্যাটলিস্ট তো কন্ট্রোলে রাখতে হবে, নাহলে তো নন স্টপ শুধু কমপ্লেন চলতে থাকে।
থার্ড ওয়ান হচ্ছে বাহ্যিক কোনো উদ্দীপকের কারণে, যখন এক্সটার্নাল কোনো ইস্যু, এক্সটার্নাল কোনো কিছু ইফেক্ট করে। আপনি শিশুকে নিয়ে গেলেন দোকানে, আমি গেছি মাসের বাজার করতে, আমি তেল কিনছি, নুন কিনছি, ওকে আমি নিলাম সপ্তাহে বা গোড়াতে গেলাম, আমি আমি এটা ট্রলিটা ঠেলছি, সে আমার পাশে পাশে হাঁটছে, আমি তেল, আমি বললে কি বাবা তুমি ওকে তেলের কৌটাটা দাও, ও তেলের কৌটাটা দিল, ও দিচ্ছে, ও হ্যাপি, ওর বয়স ধরেন 4 বছর বা 3.5 বছর 4 বছর বয়স, এবং খেলনাটা দেখলো, ও টুস করে হাত দিয়ে খেলনাটা ফেলে দিল, এবার আমি বললাম খেলনা নেওয়া যাবে না, আমি রেখে দিলাম, ও বললো দিতেই হবে, এরপর করে লম্বা হয়ে ধরে শুয়ে পড়লো, এমন চিৎকার শুরু করলো ধরেন, চিৎকারে মোটামুটি আপনি বলছে ভাই মাপ চাই দোয়া চাই, ভাই বাবা না নে 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 নে, খেলনাটা নে, তবুও ঠান্ডা হও, তবুও বাবা ঠান্ডা হও, আমি ভুল করছি, তোমার খেলনাটা নেওয়া দরকার। এখন অনেক সময় আমরা এটা দেই, এরপরে যেটা হয়, এটা তো ধরেন কথা কথা প্রাথমিকভাবে এটা একটা 100 টাকার গাড়ি ছিল, এরপর সে হাত দিচ্ছে, এটা ধরেন তো 200 টাকার কিছু একটা, এভাবে করে করে এক সময় 5,000 টাকার কিছু একটা ধরলো, এবং যখন টিনে গেল, যা 14 বছর 15 বছর বয়সে ছিল, বললো কি আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, কারণ আপনি তো 15 বছর ছেলেকে মোটরসাইকেল দিবেনই না, এখন ও বলছে আমাকে দিতেই হবে, দুনিয়াদারি ফাটাই ফেলবো, ভাত খাবো না, এই করবো না, ঘরে আসবো না, বন্ধুর বাসায় চলে যাব। তখনই হচ্ছে কি আপনার এই প্রবলেমটা শুরু হয়, এবং এই যে টিনে গিয়ে প্রবলেমটা, এইখানে যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটা আপনাকে এইখান থেকে যদি প্রসেস করে আসেন, তখন হয়তো প্রবলেমটা আপনার কম হবে, বাট প্রবলেম হবে, প্রবলেম না হয়ে আপনার এখানে কোনো অপশন নেই। আচ্ছা, এরপর হচ্ছে শিশুর অসদাচরণের কারণগুলো কি। প্রথম কারণ হচ্ছে আসলে তাদের প্রত্যাশাগুলো সঠিকভাবে বোঝাতে পারে, ও ওই ম্যাচুরিটি নাই যে আপনাকে এক্সাক্ট বুঝাই বলবে, আবার ওর ওই ল্যাঙ্গুয়েজও নাই যে আপনাকে বলতে পারবে। ও তো 1 বছর বয়স হলে তো পাপা মা মা টাইপের কথাবার্তা বলছে, 2 বছর বয়স হলে 1 ওয়ার্ড 2 ওয়ার্ড এসে কোশ্চেন আনসার দিচ্ছে, কিন্তু ওয়ার্ড একটা বা দুইটা ওয়ার্ডে, কিন্তু একটা ফুল সেন্টেন্স বলার মতো আসলে 3 বছরের পর থেকে তখন তাও ফুল সেন্টেন্স মানে কি 2-3টা ওয়ার্ডের ফুল সেন্টেন্স হয়তো বলতে পারে। এখন ওই জায়গায় আমার মা এই গাড়ির রংটা লাল, আমার বাসায় একদম হুবহু একটা গাড়ি আছে, ওই গাড়ির রংটা নীল, আমি এই লাল গাড়িটা নিতে চাচ্ছি নীলটার সাথে রাখার জন্য। এই যে এত লম্বা বাক্য, এত লম্বা বাক্যর যদি মানে কোনোভাবেই এটা ইয়ে করা যায়, মানে এত লম্বা বাক্য কিভাবে সে বুঝে ফেলবো, তো ওয়ার্ডই নেই। ও তখন দেখছে, নিয়ে নিচ্ছে, আমাদের সাথে ওর একটা তর্কাতর্কি হচ্ছে, তাহলে এইখানে ও প্রত্যাশাটা বুঝাইতে পারছে না, প্রত্যাশাগুলো প্রকাশ করতে জানছে না। তারপর ওর আবেগ নিয়ন্ত্রণ করতে জানে না, কারণ ওর আবেগ নিয়ন্ত্রণের বয়স হয়নি। ওর ইমোশন আসছে, ও কান্না আসলে কান্না করবে, ওর যা খুশি বলবে, ওর ও এত লুকাচাপা করে কিছু করে না, যেটা করতে সে ন্যাচারালি করছে। ওই আমাদের যে সামাজিক ভদ্রতার যে একটা আর্টিফিশিয়াল চাদর, এই আর্টিফিশিয়াল চাদর ওর নাই, ওর যেটা মনে হয় ওর ন্যাচারালটা ও বলে যাচ্ছে। এবং নিরাপত্তাহীনতার থেকে প্রতিক্রিয়া করে, অনেক সময় ওরা ভয় পায়। ধরেন আপনার আমার ছেলেকে নিয়ে যেটা হতো, আমি বিয়ের বাড়িতে গেলাম, কোনো বিয়েতে যদি যেতাম, বিয়েতে যাওয়ার সাথে সাথে ওর প্রথম কাজ ছিল লাফ দিয়ে কোলে উঠে যাওয়া, এবং একটা পর্যায়ে গিয়ে এটা আমার জন্য একটা কষ্টকর একটা অভিজ্ঞতা শুরু হয়ে যেত, এবং অন্য কারোর সাথে কথা বলতে দিবে না, কিছু করবে না, নানা রকম ইস্যু ছিল। কারণটা হচ্ছে ওর হয়তো এটা এনভায়রনমেন্টটা পছন্দ না। পরে আমরা দেখলাম কি ই ডাজন্ট লাইক দিস এনভায়রনমেন্ট। আমি যেটা করতাম এরপর, বিয়ে বাড়িতে যেতাম, ওকে ধরে নিয়ে প্রথমে একটা হ্যান্ডশেক ট্যান্ডশেক করতাম, সবার সাথে কথাবার্তা বলে আমি ওকে নিয়ে বের হয়ে যেতাম, মানে ক্লাব থেকে বের হয়ে যেতাম। ক্লাব থেকে বের হয়ে রাস্তা 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 আমরা হাত ধরে ধরে হাঁটতাম, দুইজনে গল্প করতাম, এরপর বলতাম আমরা একটু আবার যাই, আবার দেখা করে আমরা আবার আসবো, আবার ঢুকতাম, মানে আমার একটা ঘুরঘুর ঘুরঘুর করতে হতো। এরপর ওকে আস্তে 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 বুঝাতে পারলাম কি, আমরা যখন এরকম একটা অনুষ্ঠানে আসবো, এটা বলে বিয়ে বাড়ি, এখানে অনেকগুলো লোক থাকে, ওখানে ওকে বোঝানোর জন্য বলতাম একটা কিং থাকে একটা কুইন থাকে, মানে একটা বর আসতো, বরটা এটা এটা হচ্ছে কিং, দেখেছো মাথায় টুপি পড়েছে, এটা একটা কিং, ওটা হচ্ছে একটা কুইন। এখন কুইন কুইন যেখানে আসে, এখানে প্রায় 100-200 পিপল আসে। এই 200 পিপল, যখন 200 তো বুঝে না, মানে এখানে অনেক লোক আসে। এই লোকগুলো যখন আসে, আমরা এখানে আসলে আমাদের এখানে 1 আওয়ার থাকতাম, 1 আওয়ার থাকতে আমরা এখানে বসি, আমরা ওদের সাথে ইয়ে করি, তারপর আমরা এখানে খাওয়া দেয় বিরিয়ানি, তারপর ওকে আমরা মজা দেখাতাম কি ওকে, চলো আমরা বিরিয়ানি খাবো, আমাদের বিরিয়ানির দাওয়াত আসছে, আমরা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। ওইখান থেকে যেটা হচ্ছে ওর মধ্যে একটা বিরিয়ানি, মানে বিরিয়ানির কি বলবো প্রীতি গড়ে উঠছে আর কি। মানে ওর কাছে এখনো বিয়ের দাওয়াত মানে বিরিয়ানি খেতে যাও, মানে সে বিয়ে বাড়িতে গিয়ে যদি দেখে বিরিয়ানি করে, ও খুব আফসোস একটা দুঃখ পায়। কিন্তু এটার কারণটা ছিল এই নিরাপত্তাহীনতার থেকে ওকে কিভাবে আমরা আমাদের মতো বের করে আনতে পারি, এবং পর্যাপ্ত মনোযোগ নেওয়া, এটা হচ্ছে মেইন ইস্যু। দে লাভ অ্যাটেনশন, আনডিভাইডেড অ্যাটেনশন। আনডিভাইডেড অ্যাটেনশন তো সবসময় দেওয়া সম্ভব না, কিন্তু ওরা দেখবেন, ওই যে বললাম আপনার আনডিভাইডেড অ্যাটেনশন ও চায় নাই, কিন্তু যখন অন্য একটা লোক আসলো, মানে ও ওর মতো খেলছিল করছিল সবই করছিল, যখন বাইরের লোক আসলো, যখনই সে দেখলো মা বাবা আরেকজনকে অ্যাটেনশন দিচ্ছে, তখনই ওর অ্যাটেনশনটার জন্য ওর ইয়েটা শুরু হয়।
আর এইসব জায়গায় কিছু চ্যালেঞ্জও ক্রিয়েট হয় আমাদের প্যারেন্টস হিসেবে, স্কুলে, সব জায়গায় আমাদের টিচার হিসেবে, কেয়ার গিভার হিসেবে কিছু চ্যালেঞ্জ হয়। চ্যালেঞ্জ হচ্ছে কি, শিশুর অমনোযোগিতা হয় অনেক সময়। শিশুর এমনিতে মনোযোগ স্পেন খুবই কম, সেকেন্ড, ইভেন মিনিটও না, 20 সেকেন্ড 25 সেকেন্ডের ওদের স্প্যান, মানে একটা স্প্যান বলতে 20 সেকেন্ড মনোযোগ রাখবে এবং মনোযোগ সরে যাবে, আবার আনবে, আবার সরে যাবে, এইভাবে 20 সেকেন্ড অব্দি। এই মনোযোগ স্পেনটা ওকে যখন আমরা প্র্যাকটিস করাবো, পড়তে বসানোর পর প্র্যাকটিস করাবো, গল্প করব, প্র্যাকটিস করাবো, গল্প করবো, এটা আস্তে 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 আপনি ম্যাক্সিমাম 2 মিনিট পর্যন্ত আনতে পারবেন। এটা কিন্তু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। এরপর আবার ছুটে যাবে, আবার ওটাকে আনতে হবে। আমরা যারা বুড়ো, আমরা যারা আছি, আমাদেরও কি হয়, আমাদের মনোযোগ স্পেনটা আমরা ধরে রাখি। আমরা যখন কিছু একটা নিয়ে করছি, এটা 4 5 6 7 8 মিনিটের পরেই ছুটে যায়, আমরা আবার আর ইয়ে করে নিয়ে আসি, কি বলবো, সচেতন ভাবে এটা ফেরিয়ে নিয়ে আসি। কিন্তু ওর তো ওই বয়স হয় না, ও ফেরাতে চায় না, ওকে জন্য ফেরানোর চেষ্টা করতে হয়, অবাধ্যতা আছে। অনেক শিশু মানতে চায় না, শুনতে চায় না। তারপর শিখন প্রতিবন্ধকতা, এটা বেড়ে গেছে, এটা কিন্তু বাড়ছে। লার্নিং ডিসেবিলিটি ভয়ানক ভাবে বাড়ছে। লার্নিং ডিসেবিলিটি 2 রকম, 3 রকম, 2 রকমের হয় মেনলি। একটা লার্নিং ডিসেবিলিটি হয় তারে জামিন পর মুভি হওয়ার পরে, এটা মানে কিছু কিছু মুভি আসলে যে সচেতনতা ক্রিয়েট করতে পারে, এটা একদম আনডাউটেডলি, মানে আমার ধারণা অ্যাটলিস্ট ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের সব লোক অ্যাটলিস্ট জানে দেয়ার ইজ এ ডিজিজ, ছোট একটা ডিজিজ আছে, যে ডিজিজটার নাম ডিসলেক্সিয়া। এবং শিশুরা যখন ডিসলেক্সিয়া ডিজিজটাতে পড়ে, তখন ওদেরকে সাপোর্ট দিতে হয়। ওদেরকে যদি সাপোর্ট দিই, দে ক্যান ওভারকাম। ওদেরকে যদি আমরা সাপোর্ট না দিই, দে দেয়ার লাইফ মাইট গেট শেষ, মানে ওরা দে মাইট গেট ইভেন সুইসাইডাল অ্যাটেম্প্ট অলসো। তাহলে এই যে ডিসলেক্সিয়া, এটা যদি থাকে আপনার শিশুর, তাহলে আপনার কি ওকে হেল্প করতে হবে। এবং ডিসলেক্সিয়া কিন্তু ম্যানেজেবল একটা ডিজিজ। ডিসলেক্সিয়া কিন্তু ওরকম না যে এটা হয়েছে আর জীবনে কাজ করতে পারবে না, সবই করতে পারবে, কিন্তু ওকে ওর মতো ওর স্ট্যান্ডার্ড একটা কন্ট্রোল করতে হবে। তারপর হচ্ছে আপনার এই ডিসলেক্সিয়া যদি হয়, বা আপনার যদি অনেক সময় এখন কথা বলা লেট, কথা বলার একটা আসছে, যেটা লেটে কথা বলছে শিশুরা, এই ধরনের ইস্যু হয়, তখন ওগুলো কিন্তু আমাদের কি করতে হয়, একটু স্পেশাল এডুকেটরের সাথে একটু আলাপ করতে হয়। অতি চঞ্চলতা বর্তমানে একটা মেজর পার্ট, যেটা আমরা আমাদের মূল কোর্সের সময় একটু আলাপ করব প্রায় 30 40 মিনিট ধরে, যেটা হচ্ছে এডিএইচডি, যেটা বলা হয় অতি চঞ্চলতা। অতি চঞ্চলতাটা আপনার যখন হবে, এটাও স্পেশাল এডুকেটর থেকে আপনাকে সাপোর্ট নিতে হবে। বাট দিজ আর ম্যানেজেবল। শিক্ষণ প্রতিবন্ধকতা, অতি চঞ্চলতা, দিজ আর ম্যানেজেবল, বাট ইট উইল বি ম্যানেজ বাই অল। এটা ম্যানেজ করতে গেলে প্যারেন্টস লাগবে, কেয়ার গিভার লাগবে, স্কুল লাগবে, টিচার লাগবে, সবাই মিলে ম্যানেজ করতে হবে। যদি ম্যানেজ করার চেষ্টা না করে, এটা তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। আমরা সাধারণত প্যারেন্টসরা যেটা করি, আমরা যখন শিশুর কোনো একটা প্রবলেম শুনি, আমরা ফার্স্ট ডিনায়ালে যাই। না 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 না, ও এমনি ছোট মানুষ, ওই জন্য করছে, ওর কিছু হয় না, এটা একটা প্রবলেম। আবার অনেক প্যারেন্টস করে উল্টা, বাচ্চা বা শিশু হয়তো নর্মাল, না ও এত দুষ্টামি করে, নিশ্চয়ই ওর সমস্যা আছে। মা প্যারেন্টসই বলার সময় বলে আমার বাচ্চার এডিএইচডি আছে, আমাকে নিজে বলছে একজন প্যারেন্টস কিছুদিন আগে। আমি বললাম কিভাবে জানলেন, মানে টেস্ট করেছেন বা কারো কাছে গেছেন? না, দেখে বুঝে দেখো একদম চঞ্চল, বসে না এক জায়গায়, শুধু দৌড়ায়। আরে ভাই, দৌড়ালে কি এডিএইচডি হয়ে যায় নাকি? এডিএইচডি অন্য জিনিস। আর আপনি যে এইভাবে এডিএইচডি এডিএইচডি করছেন, শিশুর মাথায় কি ঢুকবে আমার এডিএইচডি আছে, তার মানে আমরা ওকে কি করছি, লেভেলিং করছি। যখনই লেভেলিং করছি, ও কিন্তু আরো লাইসেন্স দিয়ে দিচ্ছ, এটাকে কোনোভাবে লাভ হচ্ছে না ওকে, নেগেটিভ ছাড়া। তো অনেক সময় শিশুরা চুরি করে, মিথ্যা বলে, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আপনার ঘাটতি। এটা কেন করে, মিথ্যা কথা কেন বলে? মিথ্যা কথা সাধারণত বলা হয়, হয় আমাদের কথাই ভাবে, আমরা কেন মিথ্যা বলতাম, মানে আমাদের এখনো তো মিথ্যা বলি আমরা অনেক। আমি অনেক বড় অফিসে মিথ্যা বলি। আর ওই ছুটিতে যাবে বেড়াইতে, বলে কি আমার এই কাজে আসবো না, বা আমি এখানে থাকবো না। ফোন দিলে আছে ধরেন গুলশানে, বলে কি আমি আছি মগবাজারে। মানে এগুলো মিথ্যা বলা একটা আমাদের নেচারাল চলে আসছে ভেতরের মধ্যে। তো আমরা মিথ্যাটা কেন বলি? আমরা সাধারণত মিথ্যাটা বলি ভয়। ভয় মানে কি, আমি হয়তো লোককে বলেছিলাম আমি 10টায় ওনার অফিসে আসব, এখন আমি ওনার অফিসে 10টায় যেতে গেলে আমার বাসাতে বেরোতে হবে 9টায়, আমি বাসাতে বেরোইছি 9:30টায়, এখন আমি দেখছি কি রাজের রাস্তায় পড়ে গেছি জ্যামে, তখন উনি ফোন দিলেও 10টার দিকে, আপনি কোথায়? স্যার আমি এমন জ্যামে পড়ে গেছি, আমি এখনো মগবাজারে, মানে উনার অফিস যান মগবাজার, আমি মগবাজার কাছাকাছি, কিন্তু আমি তখন গুলশানে, কিন্তু আমি অনেক ট্রাফিকে আছি, অনেক ট্রাফিক স্যার এখানে। এই যে মিথ্যাগুলো বলি, শিশুরও এরকম মিথ্যা। শিশুরও মিথ্যা বলার একটা মেজর কারণ কিন্তু সেফ বাচ্চা। মা বাবা বকা দিবে, কিছু একটা করলো, কেয়ার গিভার তোমার মা বাবা আসলে আজকে বলে দিবে, তাহলে মিথ্যা। সেফ হবে কিভাবে? দেখে সেফ করার একটা বড় চান্স হচ্ছে মিথ্যা বলা। চুরি করা, চুরি করার একটা বড় কারণ কি? চুরি করার একটা বড় কারণ এটা হচ্ছে এখানে আসবে বা এখানে যাবে না,
তারপর কি বলে এই কি বলে ওইটা ওই চুরি করা যাবে না, তাহলে চুরি চুরি যখন করে কিছু একটা নিয়ে নেয়, ওর পেন্সিল আছে, আরেকজনকে একটা লাল পেন্সিল দেখলো নিয়ে নিল, তার কারণটা কি? তার কারণটা হয়তো ওর কাছে কালার পেন্সিল নেই। তাহলে আমি যদি ওকে কালার পেন্সিলের ঘাটতিটা পূরণ করে দিতে পারি, তাহলে ও চুরি করাটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। মানে এগুলো ম্যানেজেবল। আমি বলতে চাচ্ছি চ্যালেঞ্জ গুলো, কিছু চ্যালেঞ্জ হচ্ছে ধরো অমনোযোগী, অবাধ্যতা, এসব জায়গায় আমাদের এক প্রসেসে যেতে হচ্ছে। শিখন প্রতিবন্ধকতা, অতি চঞ্চলতা, এক্ষেত্রে আমাদের থার্ড পার্টির প্রসেসে যেতে হচ্ছে। চুরি করা, মিথ্যা বলা, এটা আমাদের এন্ডের থেকে কাজ করতে হবে। ঝগড়াঝাটি, জেদি কারণ, আত্মবিশ্বাসের ঘাটতি, এগুলো হচ্ছে আমাদের প্রসেসে যেতে হবে। যখন প্রসেসে যাব তখন এটা আমাদের আলটিমেট ভালো ইয়ে হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়। এরপর হচ্ছে আমরা একটা এডওয়ার্ড যে উনি উনি হচ্ছে একজন চার্চ, উনি ফাউন্ডার অফ বয়েজ টাউন, ইউএসএ তে 1916 সালে একটা বয়েজ টাউন, এই যেরকম দরিদ্র রাস্তাঘাটে যেহেতু শিশু আছে, ওরকম শিশুদের নিয়ে ওরা একটা আহ এতিমখানা ধরনের আর কি ওরা ইয়ে করেছিল। করার পর ওনারা এটা নিয়ে কাজ করতো। ওনাদের ফাউন্ডেশনটার নাম ছিল বয়েজ টাউন। এই বয়েজ টাউন ওনার একটা খুব বিখ্যাত কোটেশন আছে, আমার সবচেয়ে ফেভারিট কোটেশন: দেয়ার আর নো ব্যাড বয়েজ। উনি বলেছিলেন এখানে ব্যাড বয়েজ বলে কিছু নেই, দেয়ার ইজ অনলি ব্যাড এনভায়রনমেন্ট। এখানে যেটা আছে এটা হচ্ছে ব্যাড এনভায়রনমেন্ট, খারাপ পরিবেশ, ব্যাড ট্রেনিং, খারাপ ট্রেনিং, ব্যাড এক্সাম্পল, খারাপ উদাহরণ, ব্যাড থিঙ্কিং, খারাপ থিঙ্কিং। আমরা শিশু কোত্থেকে শিখে? শিশু ব্যাড থিঙ্কিং, ব্যাড তো না, থিঙ্কিং, এক্সাম্পল, ট্রেনিং, এনভায়রনমেন্ট, একজন শিশু শিখে এখান থেকে। এগুলো যখন সবগুলো খারাপ হয়ে যাবে, তখন আলটিমেটলি আমরা ওকে বলছি ইউ আর এ ব্যাড বয়। বর্তমানে এটা মানে না, না বর্তমানে বেশিরভাগ শিশুই বড় হয় একা, বেশিরভাগ শিশু, এবং বেশিরভাগ শিশুরই বোথ প্যারেন্টস জব করছে, এবং জয়েন্ট ফ্যামিলিও না। বড় হচ্ছে ছোট থাকতেই কার কাছে? একটা কেয়ার গিভারের কাছে। ইভেন আমাদের ওখানে ভালো কোনো এখন পর্যন্ত বিরাট একটা বিজনেস আছে আমাদের, যেটা হচ্ছে ডে কেয়ার। এটা ম্যাসিভ, মানে কল্পনার বাইরে এত বড় ব্যবসা হবে এটা। কিন্তু ডে কেয়ার ব্যবসা হলে তো হবে না, ব্যবসাকে আমাকে এনভায়রনমেন্ট দেওয়াতে হবে। আমি আমার শিশুকে ওই জায়গায় রেখে যাব, সে সকালে আমি ওকে 6টা 7টায় দিয়ে আসবো, ওকে আমি সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত ওইখানে থাকবে। আমি স্যাটিসফাই না হই ও যার হ্যান্ডে আছে, হি অর শি ইজ এক্সপার্ট ওয়ান, ওই এনভায়রনমেন্ট ওর জন্য সেফ কিনা, ওরা বলছে ফুডটা ওরা প্রোভাইড করবে, কি ফুড দিবে, এই জিনিসগুলো যদি আপনি স্যাটিসফাই না হন, আপনি দিবেন না। কিন্তু এই যে টোটাল ইস্যুটা যতক্ষণ সলভ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওরা বড় হচ্ছে কোথায়? ঘরের ভেতরে বুয়ার সাথে। ঘরের ভেতরে বুয়ার সাথে এন্ড অফ দ্য ডে ওকে মেন্টরটাকে একজন বুয়া, এন্ড অফ দ্য ডে ওকে ট্রেনিং কে করাচ্ছে? বুয়া। বুয়া বলতে আমি বুয়াকে আন্ডার এস্টিমেট করছি না, আমি বলতে চাচ্ছি হি অর শি ইজ নট ট্রেন্ড, আমি ওটা বুঝাতে চাচ্ছি। উনি কিন্তু ট্রেন, উনি এই বাবু এটা করবে না, যাও খেয়ে নাও, ভাত খেতে বলছি, খাবার টাইম হয়েছে, খেয়ে নাও, খাও। বুয়া ব্যাপার, কারণ ও জানে ওকে এভাবে করানো হয়েছে, ইভেন আপনি এসে ওকে ওইভাবে করবেন। আবার সেকেন্ড ডিফিকাল্ট যে পার্টটা হয়, প্যারেন্টস যখন ইভিনিং এ বাসায় ফিরছে, বাসায় ফেরার পর প্যারেন্টস এর এবার প্রবলেমটা কি? প্যারেন্টস এর প্রবলেম হচ্ছে গিল্টি, গিল্টি। আমি সারাটা দিন অফিস করে আসছি, দুইটা, একটা হচ্ছে শরীরে টায়ার্ড লাগে, আর একটা হচ্ছে গিল্টি, দুইটা একত্রে পড়ে। সারাদিন অফিস করে আসছি, মনটা খারাপ লাগছে, এই ইয়ে করছে, ও সারাদিন একা ছিল, বুয়ার কাছে ছিল, কি খেয়েছে কি না খেয়েছে। তাহলে আমি কি করলাম? ওর জন্য আমি আসার সময় একটা চিপস নিয়ে আসলাম, একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসলাম কেএফসি থেকে। ও পিৎজা খেতে পছন্দ করে, পিৎজা আনলাম, বার্গার খেতে পছন্দ করে, প্রতি সপ্তাহে একটা করে খেলনা কিনে আনলাম। কারণ আমি ওর প্রতি, এবং কালার পেন্সিল পছন্দ করে, ওকে নিত্য নতুন কালার পেন্সিল দাও, মানে এমনই কালার পেন্সিল দেওয়া শুরু করলাম। আমি পুরো একটা, মানে অনেক কজনকে চিনি শিশু যারা ওয়ানে পড়ে, টুতে পড়ে, ওদের মানে মান্থলি কয়েক হাজার টাকার কালার পেন্সিল। কারণ ভালো কালার পেন্সিল বিদেশের গুলো যদি নেন, এগুলো অনেক এক্সপেন্সিভ, 5,000 7,000 10,000 টাকা। ওরকম ওদের বক্সে বক্সে কালার পেন্সিল, কারণ ওরা উড়ায় ফেলে ধুরা ধুরা, আর ওরা এটা তো অভ্যস্ত হয়ে গেছে, ওরা কোনো কিছু ইউজ করে না। সুতরাং এগুলো সবকিছুর জন্য একটা টোটাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এই টোটাল এনভায়রনমেন্টের পার্টে আমাদের ওখানে কাজ করার ইস্যু আসছে। এরপরে হচ্ছে একটা খুব সিম্পল ইস্যু বলি, এই যে আমরা এর এতক্ষণ ধরে তিনটা পার্ট বললাম, একটাকে বলছি টডলার, একটাকে বলছি মিড স্কুল, একটা হচ্ছে টিন। টডলারকে সাধারণত কি শেখাতে হয়? এটা হচ্ছে আমরা যদি একটা খালি চার ধরে একটা শিশু, 2 বছর, 1 বছর বয়স, 6 মাস বয়স, 3 মাসের বয়স, ওর কিন্তু একটা ফাঁকা একটা শিশু। ওর ব্রেইন যতই নার্ভ, যতই নিউরন গ্রো করুক, কিন্তু দিন শেষে ওর মধ্যে ভ্যালু,
ইথিক্স এসব কিছু ওর মধ্যে কিছুই নেই, মানে একদম ফাঁকা, একদম সৃষ্টিকর্তা আমার হাতে একটা ফাঁকা একটা মাটির তাল দিয়েছে। ওই মাটির তালকে আমার শেখানোর কথা ছিল টডলার কি বিহেভিয়ার। ওকে আমার শেখানোর কথা বিহেভিয়ার, 0 to 6 ইয়ার্স আমরা শেখাবো বিহেভিয়ার। আমরা কি শিখাই? না, যাবে না, করবে না, ধরবে না, এইভাবে হবে না, এটা করবে না, হবে না, যাবে, মানে আমরা না ছাড়া ওর সাথে আর কোনো বিষয়ে আমরা আলাপ করি না। সেকেন্ড আসেন, ও যখন 6 বছর ক্রস করে গেল ততদিন আমরা ওকে মোটামুটি বিহেভিয়ার শেখানো হয়ে গেছে। ওর অলরেডি মিড স্কুল, ওর ভেতরে বিহেভিয়ারটা আছে। ও যখনই 6 বছর হয়ে গেল ওকে আমরা শেখাচ্ছি কি? রুলস, রেসপন্সিবিলিটি, ভ্যালুস। ওকে রুলস শেখাতে হবে, ওকে রুটিন শেখাতে হবে, ওকে গড়ে তুলতে হবে, ওকে জানতে হবে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, ওকে জানতে হবে গ্রোথ মাইন্ডসেটে পড়বো, ওকে জানতে হবে সমস্যা মানে আমাদের সমস্যা আসবেই, ওকে বুঝতে হবে আমি পরীক্ষা ফেল করতেই পারি। এবং কিন্তু তার অর্থেই না যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমার পরীক্ষা নেক্সট আবার আমাকে উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, ইউ হ্যাভ টু বি রেসিলিয়েন্ট। এখানেই শেষ না, ওকে আমাদেরকে ওইভাবে করতে হবে, ওকে আমাদেরকে রুলস, রেসপন্সিবিলিটি, ভ্যালু শেখানো দরকার। কিন্তু আমরা এখানে ওকে কি শিখে, পড়ো, রেজাল্ট ভালো করতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার দেবে, পড়ো পড়ো পড়ো, তোমার রেজাল্ট ভালো হয় নাই, এই তুমি এটা করো নাই, এই তোমার রেজাল্ট, তোমার দেখেছো তোমার ক্লাসমেট সুমন, সুমনের রেজাল্টটা দেখেছো, তুমি পারো না ও পেরেছে। তারপর ওটা দেখেছো আনিকা, আনিকা কিন্তু ড্রয়িং এ প্লাস পেয়েছে, তুমি ড্রয়িং এ পেয়েছো এ। তারপর দেখেছো কি সুন্দর কালার করে, তুমি পারো না কেন? তুমি করো, তুমি দেখে, মানে আমরা কি করছি, কম্পেয়ার কম্পেয়ার, এই জায়গাটা প্রচন্ড ভাবে ধ্বংস করে দেয় একটা শিশুকে কম্পারিজন। কম্পারিজন আমাকে যদি বলেন একটা লোককে, কাউকে যদি আপনি মেরে ফেলতে চান, আসলে এটা হচ্ছে কম্পারিজন ছাড়া আর কোনো কিছু দরকার নেই। এটা ইভেন আমাদের ধর্মীয় ভাবে আছে, কোরআন শরীফে আছে, মানে কম্পারিজন আপনাকে শেষ করে দিবে। শয়তানের একটা বড় অস্ত্র হচ্ছে কম্পারিজন। ও ভালো আছে, আমি ওর থেকে খারাপ আছি, দিস ইজ অলসো কম্পারিজন। ও এটা করছে, আমি এটা করছি না, কম্পারিজন। মানে আমরা সব সময় ফোকাসটা করছি কোথায়, আমার কোনটা নাই ওর কোনটা আছে। দুইটা ইস্যু হচ্ছে, আমি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে যাচ্ছি, ওর প্রতি আমার হিংসা ক্রিয়েট হচ্ছে, ওর প্রতি আমার একটা বদ নজর যদি বলেন, ওই নজরটা ওর পাচ্ছে, বদ টাইপের একটা নজর যাচ্ছে দিন শেষে। এবং আমার এন্ডে আমি আমার অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড একটা কথা আছে, আমার যেটা আছে আমি এটার জন্য আল্লাহর কাছে সন্তুষ্ট থাকি, আমরা এটা থাকি না। একটা সিম্পল উদাহরণ দিই, যখন চাকরি খুঁজেন না যে কেউ, চাকরি খোঁজার সময় কি হয়, ভাই ভাই যে কোনোখানে চাকরি হলে হবে, যেভাবে হোক, যে বেতনে হোক, একটা চাকরি হলে হবে, চাকরি হলে হবে, একে একে যাক কোনোভাবে একটা চাকরি পেল। উনি চাকরি পেলো, শুক্রিয়া করলো, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি। চাকরি করার পর 5-7 দিন পরে ওনার মনে হয় চাকরি আমাকে ঠকাচ্ছে, আমি যে কাজ করতাম তার থেকে কম বেতন দেয়, ওই কোম্পানিতে আরো ভালো করে, আমার ওই বন্ধু ভালো আছে, এই কোম্পানিতে কিভাবে কাজ করলাম, মানে আমার মধ্যে যে আমার যে একটা গ্র্যাটিটিউড ছিল, আমি ধরে নিলাম ইট ইজ আমার প্রাপ্য, এটা হচ্ছে আমার প্রাপ্য। যখন আমি প্রাপ্য ধরে নিলাম, তখনই কি করছে, আমি ওটার জন্য আর কোনো সুক্রিয়া নেই, কারণ আমার গ্র্যান্টেড। গ্র্যান্টেড জিনিসের আবার সুক্রিয়া কি? কিন্তু এটা যে আপনার, এটা যদি বন্ধ হয়ে যায়, আপনার ধরেন কালকে চাকরিটা গিয়ে বললো কালকে থেকে আসবে না, তখন আবার দেখবেন আপনার মোটামুটি দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। সুতরাং সবসময় আমাদের নিজের শিশুদের ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে সব এন্ডে কিন্তু ইস্যু একটাই, আমাদের উই হ্যাভ টু, আমার কি আছে ওটা দেখতে হবে, আমার কি নাই ওটা পরে, আমার যেটা নাই ওটা যদি আমার প্রয়োজন হয় ওটাকে আমাকে করে তুলতে হবে। তাহলে আমাকে আমার চিলড্রেন, আমার সনের, আমার ডটারের, আমার চিলড্রেনের ওর উইক পয়েন্ট, উইক মানে শর্ট অ্যানালিসিস, স্ট্যান্ডার্ড স্ট্রিং, উইকনেস, অপরচুনিটি, থ্রেড, আমি এগুলো জেনে ওকে আমাকে বড় করতে হবে, নট আরেকজনের সাথে কম্পেয়ার করে করে আমাকে বড় করতে হবে। কিন্তু আমরা এই জায়গাতে পর ছাড়া থেকে কিছু থাকি না। যখন টিনে যায়, টিনের মধ্যে দেখেন ওর ভেতরে 16 বা 12 বছর বয়সের একটা ছেলের, ওর মধ্যে রেসপন্সিবিলিটি, ভ্যালু, রুলস এবং বিহেভিয়ার, এই 4টা পয়েন্ট ওর মধ্যে থাকার কথা। আপনাকে দেখলে বুঝবেন দিস গাই, এই ছেলেটা ও রেসপন্সিবল, এই ছেলেটা বিহেভিয়ার ভালো, হি নোজ ম্যানার্স, ওর ম্যানার ভালো। এই ছেলেটা ভ্যালুস দেখো, সে 2 নাম্বারই করে না, সে ক্লাসে ফাঁকা থাকলে বই দেখে, মানে ভ্যালুস আছে ওর একটা, এবং ওর রুলস আছে, সে চলাফেরা সবকিছু আমরা বুঝতে পারছি, ওর একটা জিনিস মেনটেন করে, খেলার সময় খেলছে, সবকিছু করছে, বন্ধুদের সাথে ফান করছে, বাট দেয়ার ইজ সামথিং। কিন্তু ওই সময় ওকে শেখাতে হয় কি, ক্যারিয়ার প্ল্যানিং, মানি ম্যানেজমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট দুটো part। যখন 12-13 বছর বয়সে গেল, 6-7 এর একটা শিশুকে আমাকে শেখানোর কথা ছিল ক্যারিয়ার প্ল্যানিং, ওই সময় ওকে আমার সাথে লেগে গেল কি নিয়ে, বিহেভিয়ার। কারণ আমি ওকে টটলারে বিহেভিয়ার শিখাইনি। ওই সময় আমার ওর সাথে লাগে রুলস, রেসপন্সিবিলিটি, ভ্যালুস নিয়ে, যেগুলো আমার কনার শেখানোর কথা ছিল মিড স্কুলে। বাস টিনের সাথে তখন এই জায়গায় আমাদের সাথে একদম চরম একটা ফাটাফাটি একটা ইস্যু চলে আসে। তখন মনে হয় কি না একটা বিরাট ইস্যু। এখানে এরপর আমরা কিছু ছোট ছোট ইনফরমেশন দিই আপনাদের যারা জয়েন করলেন, মানে একটু মাথায় রাখার জন্য।
প্রথম ইস্যু হচ্ছে জেনারেশন বলে একটা ইস্যু আছে। জেনারেশন, আপনি ধরেন বর্তমান যুগে যদি আপনার হিসাব করেন, এই একটা যদি ফ্যামিলি আপনি দেখেন, এই বাবার বয়স যদি 40 ধরেন, 40, মায়ের বয়স ধরেন 36, এই বড় বাচ্চার বয়স হচ্ছে 6 বছর, ছোটটা হচ্ছে 1 বছর। তাহলে এই ছোট শিশু বাবার 39 বছরের ছোট, 39 ইয়ার্স, 2 থেকে 3 জেনারেশন পরের জিনিস। মায়ের 35 বছরের ছোট। এই বাবার সাথে এই বড় শিশুরও 2 থেকে 3 জেনারেশনের গ্যাপ আছে, 2 থেকে 3 জেনারেশন। তাহলে ওর সাথে আমার থিঙ্কিং কোনো কিছু ম্যাচ না করা খুবই নর্মাল। এটা আমাকে আগে মানতে হবে। আমি একমাত্র কারেক্ট লোক না। আমি যেভাবে বড় হয়েছি বা আমি যেটা দেখলাম চাকরিতে, এটাই একমাত্র, এটা না, দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন চাকরি করে শুরু করেছিলাম, শুরু করার কথা বলছি, এখন না, তখন আমরা কিন্তু গ্লোবাল কিচ্ছু ছিল না, আমরা ছিলাম লোকাল, 100% বাংলাদেশ। আমি 2001 সালে যখন কাজ করছি, আমাদের ঢাকা চিটাগাং পর্যন্ত কোনো কানেক্টিভিটি ঠিক মতো ছিল না, তাই না? আমরা ইমেল, শুধু বসদের কাছে কিছু ইমেল ছিল, অনলি বসরা, তখন আপনার ইমেল অনেক, ইন্টারনেট অত এভেলেবল না, স্পিড তো অস্বাভাবিক লো। আর আমার এই শিশুটা যখন বড় হয়েছে, ও ভিডিও কলে কথা, ওর কাছে নর্মাল ভিডিও কলে কথা, এগুলো আমাদের কাছে ড্রিম। আমরা মোবাইল ল্যান্ড ফোনও দেখেছি, ফোন ছাড়াও দেখেছি, ল্যান্ড ফোনও দেখেছি, আবার মোবাইল ফোন দেখেছি। ও মোবাইল ফোনে শুধু না, মোবাইল ফোনের সর্বোচ্চ স্তরটা দেখেছে। ও জানে না ক্যামেরা বলে একটা জিনিস আছে। ও, এবং দেখবেন আমরা একসময় যে গান টান শুনতাম, খুব ক্যাসেট কিনতাম, ওরা কিন্তু খুব একটা ওরকম গান শুনে না। ওদের মধ্যে গান থাকে, পাশাপাশি ঘুরে একটা ভিডিও দেখছে, ভিডিওতে সং থাকে, কিন্তু আমরা যেটা একটা কন্টিনিউ বসে গান শুনতাম, ওরা এরকম বসে গান শুনে না। ওদের দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। এইখানে আসেন, ধরেন এই যে শিশুটা এখন তিন, ধরেন বোনটা হচ্ছে 18 বছর, ভাইটা হচ্ছে 20 বছর, বাবা ধরেন 54, মা ধরেন 46, এদের ডিফারেন্স কত, কয় জেনারেশনের ডিফারেন্স। আমরা যে এখন এই যে জেন জি এগুলো তো নতুন, এগুলো আমরা পড়াতাম অনেক আগে, সেই 1998 সাল থেকে আমি এই প্যারেন্টিং গুলোতে আমরা জেন জি নিয়ে আলোচনা করতাম, মানে কি চেঞ্জ গুলো আসছে কিভাবে। এখন গিয়ে দেখেন এদের সাথে থিঙ্কিংই মেলে না। আপনি বলতে পারেন না ওরা সব কারেক্ট, আপনি বলতে পারেন না ওরা সব রং। মেইন ইস্যু হচ্ছে ওর থিঙ্কিং এর সাথে আমার থিঙ্কিং মিলছে না, এটা হচ্ছে মেজর পার্ট। এবং ও একজন না, ও একটা পুরো জেনারেশন। এবং এরপর জেনজির পরে জেনারেশন আলফা চলে আসে। জেনারেশন আলফার পর এখন জেনারেশন বেটা বলা হচ্ছে, যারা এই বছর 2025 থেকে যারা জন্মাচ্ছে, বলা হচ্ছে জেনারেশন বেটা। এই জেনারেশন বেটার সামনে কি দেখবে আমরা জানি না। স্টারলিং, স্টারলিং ও যখন একটু বড় হবে তখন দেখবে স্টারলিং ঘরে ঘরে, আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি স্টারলিং নিয়ে কথা হচ্ছে, 50,000 টাকার মেশিন কিনতে হবে, অনেক কিছু। আর ওর কাছে কিন্তু এরকম কিছু, ওর কাছে তখন হয়তো দেখবেন পাড়ার দোকানে গিয়ে একটা ইয়ে দিল, বললোই আমাকে একটা বাসায় কানেকশন দিয়ে দিও তো, হয়তো, হয়তো, অথবা গ্রামে টেলকো, ইভেন টেলকো টেলিফোন কোম্পানি, ওরা কি কোনোদিন চিন্তা করেছিল ওদের লাইন, মানে ফোন লাইনে লোকজন কল করবে না, মানে ওদের মেইন ইনকাম হবে ডেটা সেল? কোনোদিন চিন্তা, মানে কোনোদিন বলতে 10 বছর আগেও চিন্তা করে, নট ইভেন 2015-এও চিন্তা করে যে ওদের মেইন ইনকাম হবে ডেটা সেল। মানে কারণটা হচ্ছে কি, আপনি দেখছেন কি, একটা আমি যদি 300 টাকায় কিছু ডেটা কিনে রাখি, ওই ডেটা দিয়ে আমি ফেসবুকিং করতে পারছি, আমি হোয়াটসঅ্যাপে কল করতে পারছি, মেসেঞ্জারে কল করতে পারছি, আমি জিমেল ইউজ করতে পারছি। যদি আমাদের সেই ডেটার দাম হাই এখনো, কিন্তু তারপর এখন তো জিনিসটা যেটা হয় কি, আমাদের ডেটাটা সাপোর্ট হয় রাস্তায়, অফিসেও ওয়াইফাই আছে, বাসাতেও ওয়াইফাই আছে। তো দুটা মিলে আমরা কিন্তু খুব হ্যাপিলি, মানে এখন এই মুহূর্তে লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে সবার। এবং এইখানে আমাদের প্যারেন্টস হিসেবে আমাদের কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে, আমার সাথে আমার শিশুর একটা ভালো জেনারেশন গ্যাপ আছে। এইবার দেখেন, ওই একটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি নিয়ে আলাপ করি, ডেভেলপমেন্ট অফ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। শিশুরা যখন এই যে এই ডেভেলপমেন্ট অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এগুলো নিয়ে কাজ করেছে ওনারা, এই বয়েজ টাউন বাইরা যারা মেইনলি শিশু ডেলিনকুয়েসি, ডেলিনকুয়েসি মানে হচ্ছে কিশোর অপরাধ। এই যে এখন যারা কিশোর অপরাধ করছে, কিশোর গ্যাং, কিশোর গ্যাং যে কি পরিমাণ ডেঞ্জারাস একটা ইস্যু হয়েছে, আপনারা কিছুদিন আগেই দেখলেন, 9-এর একটা ছেলেকে বাসার থেকে উঠায় মেরে রাস্তায় লাশ ফেলে দিয়ে চলে আসছে। যারা মেরেছে ওরা 9-এই পড়ে, 8-এ পড়ে, 9-এ। এবং ডেয়ারে কোনো ধরনের বিজ্ঞান নাই ওদের মধ্যে, মার্চি কিলস। আপনারা ইউটিউবে অনেক সময় অনেক ভিডিও দেখা যায়, জাস্ট ছুরিটা বের করে ঠাস করে ঢুকাই দিয়ে চলে গেল। ট্যাম কেয়ার, ওদেরকে পরে পুলিশ উঠাই নিচ্ছে, অনেক কিছু করছে, যা কিছু করুক। কিন্তু মানে কিশোর অপরাধ যে একটা বিরাট ইস্যু, মানে যেগুলো আমরা একটা মুভিতে দেখতাম, ব্রাজিলে, ব্রাজিলে মেইনলি দেখাতো কিশোর গ্যাং, কিশোর অপরাধ,
এগুলো যে আমাদের দেশে এইভাবে হবে আমরা কখনো চিন্তা করি। এটা গ্রামেও বলেন শহরে বলেন একই কথা। শিশুদের মধ্যে গ্যাং, ক্লাস 6-7 এর ছেলে 10-15 জন, ওরা একটা গ্রুপ, আরেকটা গ্রুপে হয়তো আরেকজন গ্রুপ, এবং ওরা ছুরি নিয়ে ইয়ে নিয়ে মারামারি করে, এবং ওদেরকে আলটিমেট ইউজ করে কি পলিটিক্যাল লোকরা। পলিটিক্যাল দেখে এগুলো তো মারামারি করতে পারে, ধরাই তো আস্তে করে অস্ত্রটা, তুমি গুলি করো, ধরাটা খাবে ও, ও তো ধরা খায় না। যারা পলিটিক্স করছে ও তো ধরা ওয়ার্কার, যারা কর্মী ওদেরকে, এবং ওদেরকে এইভাবে যে যায়, এই যে কিশোর অপরাধে যারা জড়িত ওদেরকে নিয়ে তখন একটা বিশাল কাজ হলো কারা, এই যে 1989 সালে পেটারসন, ডোব্রাইসি এন্ড রামসে, ওরা একটা কাজ করলো, ওরা বের করার জন্য যারা কিশোর অপরাধে জড়িত, ওরা যদি ব্যাক এন্ডে যায় আসলে কিশোর অপরাধী কিভাবে এসছে। ওরা দেখে কি কিশোর অপরাধে শুরু হয়েছে আর্লি চাইল্ডহুড মিনস টডলার, মিড স্কুলার। ওই সময় ওদের প্রবলেমটা কি ছিল, পুয়ার প্যারেন্টাল ডিসিপ্লিন এন্ড মনিটরিং। এটা স্টার মার্ক দিয়ে রাখতে পারেন। পুয়ার প্যারেন্টাল ডিসিপ্লিন এন্ড মনিটরিং যদি না থাকে আলটিমেট এদিকেই যায়। যখন পুয়ার প্যারেন্টাল ডিসিপ্লিন মনিটরিং হয়, মানে প্যারেন্টিং ও পুয়ার, ডিসিপ্লিন পুয়ার, মনিটরিং পুয়ার, তখন অটোমেটিকলি চাইল্ড কন্ডাক্ট প্রবলেম। ওর ভাই ঠেকা পড়া নেই, লেখাপড়া করতে এত কিছু করতে তা আনন্দ নেই, লেখাপড়া আনন্দদায়ক কিছু না। তার থেকে আমি বাইরে যাই, গল্প করি, ফেসবুক করি, ইউটিউব করি, টিকটক করি, বন্ধুদের সাথে আড্ডা মারি। কি হবে পরীক্ষা না হলে? ম্যাক্সিমাম মারে ডাকবে, পরীক্ষা ক্লাস টিচার কল করলে যাবে, মা যাবে, তা মাকে যেতে হবে না বা বাবাকে যেতে হবে না? হ্যাঁ, করি নেই, কি আছে, ও তো টাইম কি। তখন মিডল চাইল্ডহুডে যখন যাচ্ছে, কেজি 2 দিকে, মানে মিডল চাইল্ডহুড বলতে এটা নেই, আপনার এটার নাম কি জান, মিড স্কুল 2 এইদিকে যখন যাচ্ছে, যখন পড়াশোনাটা একটু ইয়ের দিকে চলে আসলো, ইম্পর্টেন্টের দিকে চলে আসলো, তখনই কি হয়, রিজেকশন বাই নর্মাল পেয়ার। আমার ক্লাসের শিশু, আমার ছেলের সাথে যদি এরকম একটা ছেলে পড়ে, আমি আলটিমেট ওকে কি বলবো, তুমি ওই ছেলের সাথে মিশবে না, আমার প্রথম ডায়লগ থাকবে। ওরাও ধরেন যদি মিশে মজা পাইতে গেল, ওটাও গেল, কিন্তু ধরেন যদি ও মিশে দেখলো কি না এর সাথে মিশে মজা নেই, খেলায় মজা নেই, ও খেলতে চায়, ও খেলার কোনো আগ্রহ নেই, এরকম যখন হয়, বা ক্লাসের সব বাচ্চারা মিলে হলো কি দেখা গেল ওই শিশুটার সাথে কম মিশে, তখনও আলটিমেট কি হলো, রিজেকশন বাই নর্মাল পিয়ার, ওকে রিজেক্ট করা হলো। যখন রিজেক্ট করা হয় তখন সে কমিটমেন্ট টু ডেভিয়ান পিয়ার গ্রুপ। কিন্তু ওই স্কুলে কি ওর মতো আরো শিশু নাই? আছে। আলটিমেট দেখবেন ক্লাস 6 এর ছেলেটা 7 এর একটার সাথে জুটছে, ওরা একই টাইপের খেসে, ওরা মিলে আবার 9 এর একটার সাথে জুটছে। এই দুষ্ট ছেলেগুলো অটোমেটিক্যালি একটা গ্রুপে জুটে ওরা ডেলিনকুয়েন্সির দিকে চলে যায়। আবার রিজেকশন বাই নর্মাল পিয়ার গ্রুপ হলো না, কিন্তু একাডেমিক ফেলিওর যখন হয়, ও তো পড়াশোনা করে না, যখন একাডেমিক পড়াশোনা যেহেতু করে না, তাহলে একাডেমিক ফেলিওর আসবে। এখানে একটা সবচেয়ে খারাপ দিক কি জানেন, অনেক শিশু না এই জায়গায় একাডেমিক ফেলিওর করে না বলতে সে না তো, ও দেখে কি আমি যদি লেখাপড়া ডিস্টার্ব করি মা বাপ তো ধরে পিটার দিবে, তার চেয়ে লেখাপড়াটা ঠিক রাখি, আমি আমার মতো আঁকা। ও যখন দুষ্টামি করে, বাইরে বাইরে ঘুরে, রাস্তাঘাটে ঘুরে, উল্টাপাল্টা কথা বলে, সিগারেট খায়, মানে 6-7 এর ছেলের কথা বলছি, তখন যেটা দেখা যায় আলটিমেট ক্লাসে অন্যান্য ছেলেরা ওর থেকে একটু অ্যাভয়েড করা শুরু করে। যখন অ্যাভয়েড করলো ও কিন্তু একটু একা টাইপের হয়ে গেল, কিন্তু রেজাল্ট ভালো করে। রেজাল্ট ভালো করলে তো মা বাপের হ্যাপি। আমাদের দেশে তো ছেলের মানুষ হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে লেখাপড়া ভালো। যেহেতু লেখাপড়া ভালো, তখনও কিন্তু আলটিমেট লেখাপড়া ভালো করলেও এদিকে চলে যায়, সে আলটিমেট ক্রাইমে চলে যায়। সুতরাং শুরুটা যদি বলেন, যেহেতু কিছু রুট কজ অ্যানালাইসিস করেন, রুট কজ অ্যানালাইসিসটা হচ্ছে এই জায়গা। আর এটার একটা ব্যাড নিউজ কি, লং টার্ম রিস্ক ইনক্রিজেস উইথ ইচ স্টেজ। ও দীর্ঘদিন ধরে পুয়ার প্যারেন্টালে থাকলে এদিকে চলে আসবে, দীর্ঘদিন ধরে এটা করলে এখানে আসবে দীর্ঘদিন। আর গুড নিউজ হচ্ছে উই ক্যান টেক কিডস অফ দিস ডেভেলপমেন্টাল পাথওয়ে। আমরা যদি চাই এবং আমরা যদি সচেতন থাকি, ইভেন এই জায়গা থেকে একটা শিশু যদি এদিকেও চলে আসে, রিজেকশন বাই নর্মাল পিয়ার গ্রুপ, এবং আমরা যদি এই জায়গায় সচেতন হই, আমরা যদি দেখি, তখন আমরা আস্তে আস্তে কি করতে পারি, আমরা ওকে ওইখান থেকে সরিয়ে নিয়ে আসতে পারি। একই সাথে শিশুদের জন্য, বিশেষ করে আপনার এই 0 to 7, 8, 9 এই বয়সের শিশুদের জন্য একটা জিনিস মাথায় রাখবেন, ভেরি 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 ইম্পর্টেন্ট টাইম হচ্ছে কোয়ালিটি টাইম। এটা সব জায়গায় লিখে, সব জায়গায় কোয়ালিটি টাইম একটা শিশুকে চেঞ্জ করে ফেলতে পারে, ওর টোটাল লাইফ চেঞ্জ করে ফেলতে পারে কোয়ালিটি টাইম। কারণ কোয়ালিটি টাইম হচ্ছে এমন একটা জিনিস যেখানে হি অর শি ফিলস, ও ফিল করে ওর মা বাবা ওকে ইম্পর্টেন্স দিচ্ছে। এবং কোয়ালিটি টাইমের জন্য কিছু নির্দিষ্ট টাইম আছে, আপনার সকালে ঘুম থেকে ওঠার সময়,
যখন স্কুল থেকে ফিরে ওই সময়টা সন্ধ্যাবেলা বা বিকাল বেলাটা, রাতে ঘুমানোর সময়, এরকম চারটা টাইমকে স্পেসিফিক বলা হয়, মানে যে টাইমগুলো শিশু মিস করে। এবং আমাদের সকালে ঘুম থেকে ওঠার সময়টা আমরা সবাই রাশে থাকি, আমিও রাশে, বউও রাশে, আমার ছেলেও ইয়ে করে, তখন আলটিমেট ওই জায়গায় কোয়ালিটি টাইমটা মিসিং হয়। আমাদের শিশু যখন স্কুল থেকে বাসায় ফিরে, মাও নাই বাবাও নাই, কোয়ালিটি টাইম মিস হচ্ছে। বর্তমান ঢাকা শহরে বিকেল বেলায় আসা তো একটা স্বপ্ন, স্বপ্ন। তাহলে ওই জায়গায় কোয়ালিটি টাইম মিস হচ্ছে। তাহলে আমরা যদি অ্যাটলিস্ট চেষ্টা না করি, উইল বি। এখন কোয়ালিটি টাইম মিস করতে গিয়ে মা বাবা কি করে, অনেক সময় শুধু শুক্রবারে শুক্রবারে বেড়াতে যায়, এই গাজীপুরে যাচ্ছে, ওইখানে যাচ্ছে, ওইখানে যাচ্ছে। এটাও কিন্তু খুব একটা ভালো কোনো হেলদি না এটা। একবার হতে পারে, বছরে আমরা 2 টাইম 3 টাইমস ভ্যাকেশনে যাবো, ওর সাথে আলাপ করলাম কোয়ালিটি টাইম। আমরা আগামী সাপোজ এখন হচ্ছে মে, ওর সাথে আলাপ করলাম কি চলো আমরা ডিসেম্বর মাসে আমরা সিলেটে যাব, তুমি যাবে? যাবো, তাহলে আমরা ডিসেম্বরে চলো, ডায়েরি নেই, ক্যালেন্ডারটা নাও, এখানে একটু নোট করো, আমরা ডিসেম্বর মাসে সিলেটে যাবো। সিলেটে গিয়ে কি করা যায়, এরপর ওর সাথে আমরা ওইটা নিয়ে গল্প করলাম। কিন্তু কোয়ালিটি টাইমটা ওকে দিতেই হবে। এখানে মেইন পয়েন্টটা হচ্ছে আপনি যখন বাচ্চার সাথে আসেন, সে যেন পুরোপুরি ফিল করতে পারে আপনি তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, তার কথা মনোযোগ দিয়ে শুনছেন। এই সময় তার সাথে হা না এরকম উত্তর দিবেন না, বন্ধুর মতো গল্প করেন, অবশ্যই মোবাইল ফোনটা বন্ধ রাখবেন। অবশ্যই 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 15 মিনিট আপনি কল রিসিভ না করলে কিচ্ছু আসবে যাবে না। মনে রাখবেন, প্যারেন্টিং এর এই জার্নিটা একদিনের নয়, এটি কোনো ম্যাজিক স্পেল নেই, এটা একটা প্রসেস। প্যারেন্টিং একটা প্রসেস। প্রসেসটা অভিভাবক হিসেবে আমাদের আগে আয়ত্ত করতে হয় এবং সন্তানদের এই প্রসেসে অন্তর্ভুক্ত করতে হয়। এরপর আমাদের শিশুদের কি করতে হয়, এখন আমি যাদের কথা বলছি দিস আর দ্য টডলার্স। টডলার কারা? যারা, যাদের যথেষ্ট পরিমাণ ইনাফ ভোকাবুলারি নেই। টডলার হচ্ছে তারা যাদের যথেষ্ট পরিমাণ ওয়ার্ড নেই এবং যারা পড়তে পারে না, কোনো মতে এবিসিডি হয়তো চিনে এবং 5 6 7 8 9 10 চিনে। এগুলো কিন্তু আমাদের পার্টিসিপেন্টদেরই করা, 2019 সাল 20 সাল এগুলো পার্টিসিপেন্টদেরই করা। এবং দে গট দ্য রেজাল্ট, রেজাল্ট পাওয়া তো ওরা পাঠিয়েছে। এবং আমাদের এই কোর্সটা গুলো আমরাও বলবো, আপনারা যারা প্যারেন্টস আছেন এবং যারা স্কুলে যদি হয়, স্কুলের জন্য একটা রুটিন সেট করে, যে যেখানে আছেন শিশুর জন্য কিন্তু এরকম একটা ডেইলি রুটিন সেট করতেই হবে। ধরেন এই জায়গায়, এবং রুটিনটা সেট করতে হয় ছবি দিয়ে শিশুদের জন্য। কারণ ওর বয়স কত? 6-এর নিচে। 7-এর উপরে গেলে যখন সে পড়তে পারে তখন এই জায়গায় লেখা থাকবে। 8 9 দিকে একভাবে যাবে, যখন সে 10 11 বছর হয়ে গেল, ওর একটা একদম ঘড়ি ধরে লিখতে হবে। তখন ওর এইসব ঘড়ি ধরে লাগবে না, কারণ এটা তো অভ্যস্ত, ও জানে এই সময় আমি সামান্য বয়সী, ওগুলো মাথায় সেট আছে। ওকে তখন আপনার উইকলি প্ল্যানিং শেখাতে হয়, উইকলি প্ল্যানিং। এই সপ্তাহে আমার বিগ টাস্ক কি, কোন ইম্পর্টেন্ট কাজগুলো আমাকে এই সপ্তাহে করতে হবে, হুইচ জব, যেটা আমি এই সপ্তাহে করবো, এই সপ্তাহে যে কাজগুলো করতে হবে, এই সপ্তাহের কাজগুলো করার জন্য আমাকে কি করতে হবে। এটা হচ্ছে আপনার উইকলি প্ল্যানিং। এবং যখন ইয়েতে চলে যাবে, টিনে চলে যাবে, হি অর শি হ্যাজ টু হ্যাভ দ্য মান্থলি প্ল্যানিং। এই মাসে হুইচ বিগ টাস্ক আই হ্যাভ টু কমপ্লিট দিস মান্থ। যে বিগ টাস্কটা যদি আমি করতে না পারি, আই উইল বি ইন প্রেশার অর আই মাইট বি ইন ট্রাবল, যেটা আমাকে এই মাসেই করতে হবে। প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে বেরোনো যায়, এগুলো কোত্থেকে শুরু হয়? এগুলো সব শুরু হয় মিডল স্কুল টুর থেকে। প্রোক্রাস্টিনেশন, প্ল্যান না করা, এই জায়গা থেকে। এবং মা বাবার সাথে ধাক্কাটা লাগে টিন এজ থেকে। এবং লেখাপড়া একাডেমিক ফেলিয়ারটা শুরু হয় ক্লাস 8-এর পর থেকে, যেই সময়টা মোস্ট ইম্পর্টেন্ট। 8-এর পর থেকে মানে তখন হচ্ছে এসএসসি, তখন এইচএসসি, তখন হচ্ছে ইউনিভার্সিটি। যে কারণে দেখবেন যে স্টুডেন্ট গুলো ওই সময় ভালো করে, ওদেরকে একটা আলাদা চোখে দেখা হয় সমাজ, কারণ ওরা আসলে ভালো করে। মানে ওরা ওই সময় নিজেকে কন্ট্রোলটাও করতে পারে, ইমোশনাল কন্ট্রোল, সব কন্ট্রোল করে রাখে। এই ছবিটা দেখেন, 6টা 45-এ বলছে গুড মর্নিং, ঘড়িতে দিল। তারপর হচ্ছে ব্রাশ ইউর টিথ, মেক ইউর বেড, ব্রেকফাস্ট, একটা এগ, ব্রেড, মিল্ক। তারপর হচ্ছে ড্রেস আপ, তারপর মর্নিং ওয়াক, শুটা পরো, তারপর 7:50 অনলাইন ক্লাস, 11:30 ফিনিশ কমপ্লিট, 12 o'clock প্লে টাইম। এরকম বিভিন্ন ভাবে সবগুলো সেট করে দেওয়া আছে এখানে। তারপরে হলো, এরপর হচ্ছে রিওয়ার্ড চার্ট বলে একটা ইস্যু থাকে। শিশুকে আপনি পুরস্কার দিতে হবে। আপনি রিওয়ার্ড, আপনি বললেন হ্যাঁ খুব ভালো খুব ভালো, প্রেজ, প্রেজে একটা পুরস্কার। কিন্তু সবসময় শুধু পুরস্কার দিলে, প্রেজ করলে আর একটু পুরস্কারও দিতে হয়। কিন্তু পুরস্কার মানে সবসময় যে বস্তুগত কিছু দিতে হয় তা না। আপনি দেখবেন স্কুলে বিশেষ করে নার্সারি, প্লে গ্রুপ, কেজিতে মিস কি করে, আজকে ক্লাসে সবচেয়ে ভালো ছিল হচ্ছে জুবায়ের, তালি নাও জুবাইয়ের, এদিকে এসো। জুবাইর আসলো, জুবাইয়ের হাতে একটা মার্কার পেন দিয়ে একটা স্মাইলি লিখে দিল, ও দেখবেন যে খুশি।
আমার ছেলে মানে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় সে অফিসে আমার এখানে নামতো না, আমি এসে উপরে আসতো, উপরে এসে আমাকে ওটা দেখানোর জন্য, কারণ বাসায় গিয়ে শাওয়ার নিলে এটা মুছে যাবে, শুধু ওটা দেখিয়ে চাপো যেত, কি খুশি ও একটা প্রাইজ পেয়েছে ও। তারপর মান্থলি, তারপর অনেক মিসরা করে, মানে আমি এখনো দেখি আমার ছেলে কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, একটু ক্রস করেছে, কিন্তু এখনো কিছু কিছু মিস দে ডু দিস। ওরা ধরেন বললো কি এই মাসের বেস্ট হ্যান্ড রাইটিং যার হবে তাকে আমরা একটা প্রাইজ দিব। প্রাইসটা কি? প্রাইসটা হতো একটা সিম্পল পেন্সিল, মানে নর্মাল একটা পেন্সিল। বাট ইস্যুটা নর্মাল পেন্সিল না, ইস্যুটা হচ্ছে ও একটা প্রাইজ পাবে, রিকগনিশন সবার সামনে। এইটাই হচ্ছে একটা মেজর ইস্যু। এবং আপনার শিশুরও কিরকম, ও যখন এচিভ, একটা হচ্ছে আপনি আসলে এই নাও তোমার জন্য পেন্সিল আছে, এটা একরকম। আরেকটা হচ্ছে তুমি এই কাজটা করেছো দেখে আমি তোমাকে এটা দিচ্ছি, এটা আরেক রকম। দুইটা কিন্তু দুই রকম, একটা সে অর্জন করে নিয়েছে, আর একটা আপনি ওকে এমনিতে দিচ্ছে। যেটা অর্জন করে নেয় ওটার ভ্যালুটা ভালো। এবং এটার জন্য অনেক সময় এটার জন্য এই রিওয়ার্ড চার্টটা খুব ভালো কাজ করে। এখানে দেখেন যে মাটা এটা করেছিল উনি লিখেছিলেন ঘুম থেকে উঠে টয়লেট এবং দাঁত ব্রাশ করা, টিক দাও। মানে তুমি এই কাজগুলো সব করো, এটা একটু বড়, ও পড়তে জানতো। তারপর হচ্ছে নিজে কাপড় পরা, বাসি কাপড় ঝুড়িতে রাখা, খাওয়ার আগে হাত ধোয়া, নিজের হাত নিজে ধোয়া, সকালের নাস্তায় ঠিক 9টায় ক্লাসে থাকা, অনলাইন এবং অ্যাসেম্বলি মিস না করা, দুপুরে নিজে হাতে খাওয়া, এটা কিন্তু আসেনি, তার মানে সে দুপুরে নিজ হাতে খায়নি। পড়ার পর বই গুছানো, টিক। বাড়ির বড়দের সালাম দেওয়া, টিক। রাতে পরের দিনের ক্লাসের বই এবং পেন্সিল রেডি করে রাখা, টিক। এখন ধরেন ওর সবগুলো যদি টিক পড়ে তাহলে ও কি প্রাইজ পাবে? ওর তো গ্র্যান্ড প্রাইজ থাকবে ওর জন্য। আবার ধরেন ও সবই ঠিক করলো কিন্তু দেখা গেলো দুপুরে কোনোদিন সে খেলো না, তাহলে ওর প্রাইসটা হয়তো একটু ডিফারেন্ট হবে, ছোট একটা প্রাইস হবে। কিন্তু আপনার তাহলে নেক্সট আপনি জানলেন ও আসলে দুপুরে নিজের হাতে খাচ্ছে না। তাহলে আপনি নেক্সট উইকের সময় হয়তো আপনার নেক্সট প্রাইসটা যাবে স্পেশাল প্রাইস, তুমি যদি দুপুরে নিজের হাতে খেতে পারো, এই সপ্তাহে আমি তোমাকে কেএফসি তে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। নর্মালি আপনি হয়তো ওকে কেএফসি তে ফ্রেঞ্চ ফ্রাই খেতে নেন না। এখন এই পয়েন্ট গুলো করে এই শিশুদেরকে ম্যানেজ, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ একটা বড় ইস্যু। আমরা শিশুদের যেটা বললাম না 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 করতে করতে আমরা ওদের আসলে জীবন হারাম করে দিই। এই না না নাটা আমাদেরকে একটু বন্ধ করতে হবে। আমরা এই দেয়ালে আঁকবে না যেটা বলছি, ওই নাটা করে অনেক পরে, ততক্ষণে ও শুনছে এই দেওয়াল, ও আর কিছু শুনে নেই, পাখিটার কানে ঢুকে নেই, ওর বয়স হয় নাই। তার থেকে আমরা বলতে পারি চলো আমরা খাতায় আঁকি। এইভাবে এরকম ল্যাঙ্গুয়েজ গুলো আমরা, এটা জাস্ট হোমওয়ার্কের জন্য কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া, আপনারা এটা নিজেরা লিখবেন। খেলনা ছুঁড়ে মারবে না, না বলে কি লেখা যায় লিখো, ওরকম আপনাদের ল্যাঙ্গুয়েজটা অভ্যস্ত করতে হবে, যেন সব সময় অটোমেটিক্যালি অনর্গল আপনারা এটা না শব্দটা ছাড়া কথা বলতে পারেন। তারপরে হচ্ছে এটা কিন্তু শুধু শিশুর জন্য প্রযোজ্য, এটা আপনাদের জন্য প্রযোজ্য। আপনি যদি হাজবেন্ডের সাথে না 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 করেন, বা হাজবেন্ড যদি আপনার সাথে না না করে, দেখবেন আপনার ভালো লাগে। সবসময় যদি না 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 করে খুব বিরক্ত লাগে। কিন্তু ওই নাটাকে যদি ঘুরাই বলতে পারে একটু প্রোয়াক্টিভলি, তখন দেখবেন আপনার মনে হবে এটা লজিক্যাল, ইটস লজিক্যাল। মানে এটা আপনার দৈনন্দিন জীবনে যদি কথাটা এইভাবে চলে আসে, তখন কিন্তু আপনার অন্যান্য কাজেও দেখবেন এটা উপকার পাবে। তারপর একটা হচ্ছে আমরা ছোট একটা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট একটু আলাপ করি, আলাপ করে অত বেশি কিছু না, এটা হচ্ছে জাস্ট একটু বোঝার জন্য। শিশুদেরও কিছু বিহেভিয়ারাল পার্সপেক্টিভ আছে। শিশুদের মাঝে কিছু শিশু হচ্ছে পাওয়ার সিকার ছোট থেকে, ওরা একে মারবে ওকে ধরবে, ও চাইবে ক্লাসে সবসময় লিড নিতে, টিম নিতে। ন্যাচারাল, এটা ওর মধ্যে ইনহেরেন্টলি আছে, পাওয়ার সিকার। কিন্তু পাওয়ার সিকার হলে ওরা যেটা হয়, অনেক সময় ওরা পাওয়ারে মানে একটু ইয়ে থাকে, মানে লিড দিতে চায়, ই করতে চায়, কিন্তু লিড টিড দেওয়ার জন্য ওকে তো ইনফ্লুয়েন্স করতে হবে, ওইটাতে ওর ইন্টারেস্ট নেই। ও হচ্ছে যেটা পতাকা ধরে দাঁড়ালে আমি জানবো, ক্লাসে কিছু হলে আমি যাব, গান গাইলে আমি সামনে থাকবো, মাইক্রোফোন হলে আমার হবে, সবকিছু আমাকে, মানে আমি যেটা বলবো এটা করবো, কিন্তু আমি যেটা বলবো এটা করার জন্য ওকে তো গড়ে তুলতে হবে। বাট ওর মধ্যে একটা ন্যাচারাল ক্যাপাবিলিটি আছে যে ফ্রন্টে থাকা। তাহলে আমরা ওই ন্যাচারাল ওয়েটাকে ওখানে কিভাবে আগাবো, এটাও নিয়ে কিন্তু আমাদের একটু জানার ইস্যু। বেশিরভাগ বাচ্চা প্রেস শিকার, আমরা বেশিরভাগ বাচ্চা প্রেস শিকার, প্রেস শিকার না হলে আমরা ফেসবুকে এত অ্যাক্টিভ হয়ে যেতাম। ফেসবুক হচ্ছে একটা মাধ্যম যেখানে আমরা প্রেস পাই। আপনারা কি করেন বেশিরভাগই? আমার একটা প্যারেন্টিং এর মানে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমরা বোধহয় ডেইলি 200-র মতো রিজেক্ট করি, একটা হয়তো পোস্ট অ্যাপ্রুভ। কারণটা হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেক মায়ের একটা একটা শিশুদের পেজ আছে, ওনাদের কাজ হচ্ছে ওই শিশু, আমার শিশু এখন সোনামণি আজকে খেলছে একটা ভিডিও করলো, সোনামণি এখন নিচে হাঁটাহাঁটি করছে, ও এখন আজকে এটা করছে, ওই এই সারাটা দিন শুধু এই ভিডিও গুলো আমাদের দেয়, যেখানে না আমার কোনো লার্নিং আছে, না অন্য মায়ের কোনো লার্নিং আছে, না কিছু আছে, কিন্তু উই লাভ প্রেস, সবাই বলবে ওয়াও আপনার শিশু কি ভালো, লক্ষ্মী, তালি তালি তালি। দিস আর দ্য প্রবলেম। এখন অনেক শিশু আছে ওরকম প্রেস,
এখন প্রেস সিকারের জন্য, প্রেজের জন্য ওরা সবকিছু করতে পারে। মানে আমরা একটা সময় ফান করে বলতাম, আমার একটা বস ছিল প্রেস সিকার, বললাম আমরা অনেক লোক বসে আছে, উনি অ্যাটেনশন পাচ্ছে না, উনি অ্যাটেনশনের জন্য ধাম করে শুয়ে যেতে পারে। ধাম করে শুয়ে গিয়ে হলো মানে যখনই কেউ পড়ে গেল দাঁড়ানো থেকে, তাহলে কি হবে, সবাই দৌড়ে আসবেন অ্যাটেনশন দিতে। তাহলে উনার ওই ওই চান্স আছে উনি ধারাম করে পড়ে যাবে, যেন সবাই ওনাকে অ্যাটেনশন। এটাও অনেক শিশুর মধ্যে থাকে বর্তমানে অনেক। তাহলে শিশু যদি প্রেস সিকার হয়, তাহলে শিশুকে একটু প্রেসিং করে করে আপনাকে কাজ উঠাই নিতে হবে। পিস সিকার, পিস সিকার শিশুদের একটা সুবিধা আছে, অসুবিধা। সুবিধা হচ্ছে ওরা আপনার ঝামেলা কম করবে আপনার সাথে, অন্যের সাথে ঝামেলা কমবে, ওর মতো আছে। কিন্তু প্রবলেম হচ্ছে বেটা ঝামেলা না করার জন্য যেটা করে, ওরা ওই সিস্টেমের চাপ ছাড়াও কিছু করে না। মানে ধরেন পরীক্ষায় 100-তে 80 পাইলে A+, ও 100-তে 80 পর্যন্ত প্রিপারেশন নিবে, ওর 90 টার্গেটে। মানে ওর চেষ্টাই থাকবে না 100 পাওয়ার, এই প্রেসিকের চেষ্টা করবে 100-তে 101 পাওয়া। পাওয়ার শিকার হচ্ছে 100-তে কিছু দরকার না, আমি কিভাবে সামনে থাকবো, আমি পরীক্ষা খাতা না দিয়ে 2 নাম্বারই করে হলেও কিভাবে থাকবো, ওর হচ্ছে ওই চিন্তা। কিন্তু পিস শিকার হচ্ছে যেটুক না করলে না ওর বাইরে করার। এবং আপনি যতই বলেন বাবা দেখো তোমার ক্যাপাসিটি আছে, তোমার যে স্কিল, তুমি অনেক কিছু করবে, দেখো শোনে, ওদেরকে সিস্টেমে প্রেশার দিতে হয়। মানে এই ধরনের শিশু হলে একটি স্কুলকে দিয়ে পড়া, ক্লাস টিচার, ক্লাস টিচার বলবে এই শুনো, এবার তুমি 80 পেলে হবে না, এবার পরীক্ষা তোমাকে 90 পেতে হবে। ক্লাস টিচার বললো, তাহলে ওর 90 না পেলে কি হবে, মানসিক শান্তি নষ্ট হবে। মানসিক শান্তি নষ্ট হলে কি হবে, তো প্রবলেম হবে, তার থেকে একটু পরে 90টা পায় যায়। তো ওই ধরনের শিশুকে একটু সিস্টেম দিয়ে প্রেশার দিতে হয়, রেদার দেন ফ্যামিলির প্রেশার দেওয়া। আর একটা হচ্ছে প্রসেস। প্রসেস শিশুদের হচ্ছে কি আপনি ওকে সিস্টেম দেখাই দিতে হবে, ওর এরকম একটা, ও আমি ঘুম থেকে উঠে কি করব, এখানে কি করব, কি যাব, এখন ছুটি আমি কি করব, কোন দিন কোথায়, বাড়িতে কখন যাব, মানে ওর একটা মেন্টাল ম্যাপ যদি থাকে, আমি কালকে কোন ক্লাস আছে, ওই ক্লাসে কোন হোমওয়ার্ক, ওকে আপনি একদম শিডিউল যদি করে দেন, তোমার কালকে এই হোমওয়ার্ক আছে বসে, মানে আপনাকে একটু কষ্ট করে ওর সাথে বসে প্রাথমিকভাবে আপনি করা, পরে ও নিজেই করবে। মানে ও যখন বুঝে ফেলবে কি করে করতে হবে, তখন উইকলি প্ল্যানিং আর কি, মানে রোববার ওর ইংলিশ ক্লাস থাকে, ইংলিশে হোমওয়ার্ক আছে, তাহলে ইংলিশে হোমওয়ার্ক আছে, তখন হয় কি ও ওইভাবে সিস্টেমেটিক্যালি একটা 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 কাজ করতে থাকে। তো এইভাবে 4P বলা হয়, মানে শিশুদের ক্ষেত্রে পাওয়ার, প্রেস, পিস এবং প্রসেস, এই 4টা পার্ট। আর এডিএইচডি আমাদের আজকের আলোর পিছনে শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যদি শিশুদের যে প্রবলেম গুলো হয় অতিরিক্ত, মানে মেইন মন ওদের এডিএইচডি যাদের থাকে, ওদের প্রথম মনে হয় মোটর দিয়ে চালা দিচ্ছে, মানে মেশিন স্টার্ট দিয়ে ছেড়ে দিচ্ছে, ওই একটা অবস্থা হয়, ওদের থামাথামি নেই, টায়ার্ডনেস বলে মনে হয় না কিছু আছে লাইফ। কিন্তু ওদের একটা জিনিস হলো, এটা হলো ওদের এই 5টা পার্ট খেয়াল করবে: শ্রেণীকক্ষ, খেলার মাঠ, বাড়ি, পাড়া প্রতিবেশী, সমাজ। এই 5টা পার্টে অন্তত 2টা কোনো ধরনের যদি প্রবলেম ক্রিয়েট না করে, তাহলে এটা এডিএইচডি না। মানে ওর যে প্রবলেমটা বলছেন, দৌড় ঝাঁপ এই সে শুধু খেলার মাঠে করে, অন্য কোথাও করে না, তাহলে এটা এডিএইচডি। শুধু ক্লাসরুমে করে, তাহলে হইতে পারে ক্লাস টাস আসলে পছন্দ, এটা এডিএইচডি না। শুধু বাড়িতে করে, অনেক শিশু আমি শুনেছি ও বাড়িতে মা বাবাকে ফাটাই ফেলে, কিন্তু স্কুলে সে সবচেয়ে লক্ষ্মী, খেলার মাঠেও লক্ষ্মী, পাড়া প্রতিবেশী ওর বড় লক্ষ্মী, সমাজে বলে, কিন্তু বাড়িতে মা বাবার সাথে মানে ওর চরম মানে ফাইটিং একটা রিলেশন। কিন্তু এটা আসলে এডিএইচডি না, এটা হচ্ছে এখানে ওনাকে এই জায়গায় কাজ করতে হবে। আমরা এডিএইচডি নিয়ে যখন আমরা মূল ক্লাস করবো, এখানে প্রায় 30-35 মিনিটের একটা আলাপ থাকে। ফাইনালি হচ্ছে, যদি আজকে যারা জয়েন করেছেন, প্রথম হচ্ছে চাপ এবং পাঠ চাপিয়ে দিবেন। সম কমন একটা ডায়লগ, আপনার যে স্ট্রেস, আপনার যে চাপ, এটা শিশুর উপরে চাপাই দিবেন না, পড়াশোনা চাপাই দিতে করবে। আপনি ওকে সিস্টেমে যাবেন, প্রসেসে যাবেন, সমস্যা বুঝবেন। আপনি যে ধরেন একটা শিশু এখন ক্লাস 2-তে পড়ে ম্যাথ পারছে না, আপনি ওকে মার ধর চড়ে রাতের 12টা পর্যন্ত পড়ানোর থেকে ও কেন ম্যাথ পারছে না আপনি আইডেন্টিফাই করেন। যদি দেখেন ও কোনোখানে যোগ বিয়োগ মানে গুণ ভাগটা আসলে সে কম বুঝে, আপনি 15টা দিন গুণ ভাগ নিয়ে কাজ করেন। 15টা দিন গুণ ভাগ নিয়ে কাজ করার জন্য 15 দিন হয়তো ওর হোমওয়ার্ক একটু প্রবলেম হবে, স্কুলে হয়তো একটু সমস্যা হবে, স্কুলে আপনি দরকার নিজে গিয়ে মিসকে বলে আসবেন ওর এই প্রবলেমটা হচ্ছে, আমি এটা নিয়ে কাজ করছি, আমাকে একটু সময় দেন। ওর একটু হোমওয়ার্ক নিয়ে প্রবলেম হবে, হয়তো একটু মার্কস কম পাবে একটা পরীক্ষাতে, কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা বুঝে গেলে কিন্তু বাকিটা দেখবেন সে উঠে যাচ্ছে। শুধু এই সময়টা একটু দিতে হবে, আপনি চাপ দিবেন না। নিজের হতাশার কারণে শিশুকে হতাশ করবেন না, আমরা হতাশ হয়ে যাই। আপনার গার্ডিয়ানের চেয়ে হতাশ জাতি মানে খুব কম আছে, আমরা খুব অল্প হতাশ, আমরা সবকিছু জাতিগতভাবে আমরা হতাশ, আমরা একটা হতাশ একটা জাতি। এই হতাশ জাতির মধ্যে আবার আমরা অধৈর্য, ধৈর্যের চরম অভাব। এই দুইটা মিলে আলটিমেট লসটা কার হয়, ক্ষতিটা কার হয়, বাচ্চা।
আমার আপনার কি চেঁচা, নিজেরা স্ট্রেস নিচ্ছি। আমি ছেলের চিন্তা করে হার্ট অ্যাটাক করে মরে যেতে পারছি বাপকে। ছেলের বয়স কত? ক্লাস টুতে। কেন? ছেলে লেখাপড়া কম করে। তো বাপের সমস্যা কি? বাপের সমস্যা ও কি করবে, ও কি করবে, সিগারেট টানে, ফুট ফুট করে সিগারেট টানে, ওর কি হবে, জীবনে কি করবে, আয় হায় কি করবে, আয় হায় কি করবে। 2 বছর পর বাপ হার্ট অ্যাটাক করে মরে গেছে। যা, কি করবে, ছেলে তখন ফোরে, বাপ মরে গেছে। তো ছেলে করছে, ভালোই করছে, খারাপ কিছু করেনি, সে ভালোই করেছে, সে বইতে পাস। কিন্তু এটা হচ্ছে একটা সমস্যা, আমরা লং চিন্তা করি। যে শিশুটা এখন ওয়ানে আছে, আপনি জানেন না ও আসলে ফাইভে কি করবে, আপনি ম্যাট্রিক ইন্টার চিন্তা করে ফেলে, আপনি ধাপে ধাপে স্টেপ, ওয়ান স্টেপ এট এ। ও টুতে আছে, আমরা টুটা দেখি, থ্রিতে গেলে থ্রিটা দেখি। আমরা এখন থেকে ম্যাট্রিক চিন্তা করার দরকার নেই। কারণ প্রত্যেকটা শিশু আপনাদের নিজেদের, মানে আমি সবসময় বলি সব গার্ডিয়ানকে, সবটি আমাদের নিজেদের ফ্রেন্ডদের কথা ভাবেন। আমাদের কি ওরকম ফ্রেন্ড ছিল না যারা প্রাইমারিতে সবসময় ফার্স্ট সেকেন্ড হতো, হাই স্কুলে গিয়ে 10-এর নিচে গেল, এরপর ওরা হারাই গেছে? অনেক আছে তো প্রাইমারিতে। মানে আমাদের নিজে ছিল সেই কেজি, কেজিতে 3টা পরীক্ষা, ফাইভে 3টা পরীক্ষা, তাহলে কত, 3 6 18টা পরীক্ষায় ওই ছেলে আর 18 পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, মানে 18টা পরীক্ষাতে আমাদের ক্লাসের। এবং পরবর্তীতে সে 6 to 10, 6 to 10 এর মধ্যে, তাহলে 6 7 8 9 10, 15টা পরীক্ষা, 15টা পরীক্ষার মাঝে প্রথম 12টা পরীক্ষা 5-এর মধ্যে ছিল। শেষে এসে সে ওকে জোর করে সায়েন্স নেওয়া, এবং সে ম্যাট্রিক কোনো মতে পাশ করছে, ইন্টারের পর সে হারাই গেছে। ও যে কোথায় আমরা কেউ জানি না, কারণ কমপ্লিট সে লস্ট। আবার উল্টাও আছে, প্রাইমারিতে নাম ঠিকানাই নাই, ক্লাসের ব্যাক বেঞ্চ, 6 7 8 ব্যাক বেঞ্চার ছিল। 9-এ গিয়ে যখন ইলেকটিভ ম্যাথ আমাদের এটা আসলো, ও হঠাৎ করে ম্যাথের জাদু। 9-এ এসে সে ম্যাথে 99, 100-এ 99 ইলেকটিভ ম্যাথ, যেটা আমরা পাস করতে পারছি। মানে ওয়ার স্ট্রাগলিং টু পাস। ও 99 ইলেকটিভ ম্যাথ। মানে প্রত্যেক পরীক্ষা, 9-এ 3টাতে সে 99, আপনার 10-এ 3টাতে 99, এসএসসি তে 100 আউট অফ 100। তারপর অনার্স এর কি বলে ওখানে মাস্টার্স এর পরে ইন্টারমিডিয়েটও সে ম্যাথের সবগুলোতে 100 আউট অফ 100। ওর লাইফ চেঞ্জ হয়ে গেছে, বুয়েট থেকে সিএসসি থেকে পাস টাস করে এখন সে ভালো কিছু করছে। এবং এটাও হয় অনেক ধরনের হয়। আবার অনেকে আপ টু এইচএসসি ভালো কিছু করে নাই, এরপরে দেখবেন হঠাৎ ভালো করে দিচ্ছে। আপ টু এইচএসসি নর্মাল ছিল, এরপর আপনার ইউনিভার্সিটিতে গিয়ে ভালো সাবজেক্ট পায়নি, মা বাবা খুব দুঃখ, স্যাড স্যাড টাইপের চেহারা। সে ভালো সাবজেক্ট না পায়, কি করলো, ওই ভালো সাবজেক্ট না, ওইখানে সে গোল্ড মেডাল পেয়েছে, অনার্সে গোল্ড মেডাল, মাস্টার্সে গোল্ড মেডাল। এরপর সে পিএইচডি করতে চলে গেল আমেরিকায়, মানে সাবজেক্টটা ভালো না। তা আমরা যেহেতু পাত্তা দিচ্ছি না, আমাদের কাছে সাবজেক্ট ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো পড়ে নাই, তো আর কিছু করতে পারবে না। কিন্তু সোশ্যোলজির মতো একটা সাবজেক্ট যে গোল্ড মেডাল টোল্ড মেডাল পায়, লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, তো আমি নিজের চোখে দেখছি, আপনারাও দেখতে ওরকম। সুতরাং শিশু কি করবে, আমার ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এটার জন্য ওকে আমাদের চাপ দেওয়ার, ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। অতি শৈশব হতে শিশুর মনোযোগ বিকাশের চেষ্টা করে, এটা আমাদের বিরাট একটা কাজ, এটা আমাদেরই, এটা বাসায় করতে হবে, এটা আমাদের করতে হবে। অতি শৈশব মানে অতি শৈশব, 1 2 বছর বয়স থেকে, তখন থেকে আমাদের ওয়ার্ক করতে হবে। শৈশব হতে পড়াশোনার জায়গায় মনোযোগী হতে সাহায্য করবে। আমার পরীক্ষার রেজাল্ট লাগবে না, কিন্তু ওকে পড়াশোনায় যেন ওর ভয় না আসে, পড়াশোনাটা সে যেন এনজয় করে, এনভায়রনমেন্টটা যেন থাকে এবং যে মনোযোগ থাকে, এই জায়গায় আমাদেরকে ওকে হেল্প করতে হবে। শিশুকে কোয়ালিটি টাইম দিই। নিজেরা ব্যস্ত থাকলে এমন প্রতিষ্ঠান খুঁজুন যেখানে সুযোগ আছে। বাচ্চার সাথে নিয়মিত গল্প করলে এবং গল্পের মাঝে নতুন নতুন জিনিস শেখালে বাচ্চার পরিবর্তন, মানে আচরণ পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু একদম কোনো কোর্স, কোনো কি টেকনিক আপনাকে এটাই বোঝাবে আলটিমেট। আপনাকে শিশুর সাথে গল্প করতেই হবে, এবং গল্পের ছলে ওকে শেখাতে হবে। আবার শেখানোর জন্য গল্প করলেও গল্প শুনবেন, ওর সাথে গল্প করতে করতে মানে আপনার ওর মধ্যে একটা বন্ডিং থাকতেই হবে, একটা সেরকম বন্ডিং। এই বন্ডিংটা একটা খুব মানে সিম্পল কথা আছে, আমরা কি করতে চাই, শিশুকে কারেকশন করতে চাই, কারেক্ট। আমরা শিশুকে কারেক্ট করতে পারবো না। আপনি কারেক্ট করতে গেলে আপনার সমস্যা হবে। আপনি শিশুর সাথে কানেক্ট করতে হবে। আপনি যদি কানেক্ট করতে পারেন, শিশু অটোমেটিকলি কারেক্ট, কারণ ও দেখবে এই কাজগুলো করলে মা বাবা পছন্দ করছে না, ও আপনার সাথে কানেক্টেড, তখন ও তাহলে আমি এই কাজগুলো করবো না, তখনই ও কিন্তু কানেক্ট। আপনাকে কাজ হচ্ছে আমাদের কানেক্ট করা। এবং বাচ্চাকে প্রেস করুন, প্রেস ক্যান মেক এ চাইল্ড, প্রেস ক্যান ব্রেক এ চাইল্ড। প্রেস বাচ্চাকে শেষ করে দিতে পারে, আবার প্রেস বাচ্চাকে গড়ে তুলতে পারে। তবুও বাচ্চাকে প্রেস, তবুও বলবো প্রেস করুন। আর এইটুক ছিল আমার আজকের সেশন। তারপরও শুধু লাস্টে একটু বলি, অনেকের মেন ইস্যুটা ছিল কি, সবার কোয়েশ্চেন আসলে আমাদের কি চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্টটা কি। এটা হচ্ছে ওভারঅল চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট, যেখানে আমাদের 4 দিনের সেশন। প্রথম দিন আমরা একটু আলোচনা করি চাইল্ড সাইকোলজি নিয়ে, ডেভেলপমেন্টাল স্টেজ গুলো এবং কমন চ্যালেঞ্জেস গুলো আমরা কিভাবে ওভারকাম করবো। ডে 2 তে, এই ডে 1 এর ক্লাসটা আমি নেই সাধারণত,
ডে 2, 3, 4 নেন, অ্যাডভোকেট জাকির এমন, উনি উনি চাইল্ড সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, এবং উনি উনি পড়াশোনা করেছেন অ্যাডভোকেট বা নট চাইল্ড সাইকোলজি নিয়ে। কিন্তু পরবর্তীতে উনি 2016-15 সাল থেকে উনি চাইল্ডের উপর পড়াশোনা করেন। প্রাথমিকভাবে উনি প্যারেন্টিং এর উপর একটা ট্রেনিং করেছিলেন ব্যাংকক থেকে, এবং উনি আহ, ইন্ডিয়াতে একটা ট্রেনিং করেন প্যারেন্টিং, এবং উনি প্যারেন্টিং কোচ হওয়ার পর উনি এর পরবর্তীতে প্যারেন্টিং নিয়ে কাজ করতে হতো। এরপর উনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেন, চাইল্ড সাইকোলজি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেন। করার পর উনি এখন শিশুদের নিয়ে কাজ করেন। এই 3টা ক্লাস নিবেন উনি। উনি ডে 2 তে যে ক্লাসটা নেন এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড বিহেভিয়ার এবং বাচ্চাদের জন্য অনাকাঙ্ক্ষিত আচরণ। এখানে অনেক ইংলিশে কঠিন কঠিন ওয়ার্ড, আমাদের স্লাইড গুলো এরকমই বাংলাতেই থাকে, এবং ভয়ের কিছু নেই। চাইল্ড বিহেভিয়ার পজিটিভ, ডিস্ট্রাকটিভ, মানে অনাকাঙ্ক্ষিত আচরণগুলো কি, অনাকাঙ্ক্ষিত আচরণগুলোকে আমরা কিভাবে ধীরে ধীরে আনতে পারি। ডে 2 তে সোশ্যাল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আপনি শিশুর সাথে কিভাবে ইমোশনালি ওকে ইন্টেলিজেন্ট করবেন। এই যে এই কথাগুলো বলছি, এই যে না বলা, এগুলো কানেকশন, কথা বলার জন্য, এগুলো কিন্তু বুদ্ধিমত্তার সাথে একটা রিওয়ার্ড চার্ট করা, রুটিন ক্রিয়েট করা, কোয়ালিটি টাইম করা, এই জিনিসগুলো, এবং ওর সাথে কথাবার্তা বলা, এগুলো হচ্ছে সবই ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা পার্ট। আর লাস্ট ওয়ান হচ্ছে, লাস্ট স্টেজ যেটা থাকে এটা হচ্ছে বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে গ্রোয়িং এ রেজিলিয়েন্ট চাইল্ড। রেজিলিয়েন্ট চাইল্ড মানে কি? আমাদের সবার চাওয়া কি? আপনারা খেয়াল করবেন, আমাদের সবার চাওয়া আমার যেন একটা আমার শিশু যেন রেজিলিয়েন্ট। রেজিলিয়েন্ট মানে কি? সে যেন ভেঙে না পড়ে, ও যেন ভয় না পায়, ও যেন কোনো কারণে খারাপ হলো, মানে এখন পরীক্ষা খারাপ করলো কিন্তু যেন সামনে আবার আগে, আবার পড়াশোনা করে সামনে আগে, মানে সে থামবে না। ওকে আমি বলে না তুমি মানে দাবায় রাখতে পারবেন, একটা ডায়লগ বলে না, ওই টাইপের, মানে ওকে যেন আমরা আটকে রাখতে না পাই। ওকে আপনি, সমস্যা হবেই, লাইফে প্রবলেম হবেই, অসুস্থ ছিল কোনো এক সময় পরীক্ষা দিতে পারলো না, হইতেই পারে, কিন্তু পরের বার সে যেন ওভারকাম করে ফেলতে পারে, ও যেন মানসিক ভাবে ভেঙে না পড়ে, ও যেন রেজিলিয়েন্ট হতে পারে। এই রেজিলিয়েন্ট হওয়াটাই হচ্ছে আলটিমেট, যদি বলে আমাদের মা বাবার একটাই চাওয়া, রেজিলিয়েন্ট। আর এখানে একটা লোগো আমরা সবসময় ইউজ করি, এটা হচ্ছে বেসিক্যালি কম্পোনেন্ট অফ নার্চারিং কেয়ার। এটা হচ্ছে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4, যেখানে হচ্ছে এডুকেশন ফর অল, হোল ওয়ার্ল্ড এটা অ্যাডপ্ট করেছে, বাংলাদেশে অ্যাডপ্ট করেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট 4 একটা গোল হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কাজ গুলো করাতে গিয়ে আমাদের এই ক্লাসটা আবার আমাদের কাছে এসছে, আমরা এটা একসময় করাতাম। এটা হচ্ছে কি, যখন শিশুদের এই আচরণগত ব্যবস্থাপনাটা, কারণ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে আচরণ মানে বিহেভিয়ারাল ম্যানেজমেন্টটা পড়ানো হয় না, কারণ ওটা ইসিডির সরাসরি কোনো পার্ট না। ওটা হচ্ছে আপনার এটা এটা কেয়ার গিভার নিয়ে যারা কাজ করে, ডে কেয়ার নিয়ে যারা কাজ করে, এবং মা বাবার জন্য বড় একটা পার্ট। এই ছিল আমাদের আজকের সেশন। এখানে দুই একজনে কিছু কোয়েশ্চেন করেছেন, ধরেন এই ক্লাসগুলোর কি রেকর্ডেড ভিডিও দেওয়া হবে? ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, এবং আজকের রেকর্ডেড সেশনটার ভিডিওটা আপনারা আগামীকাল আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন পেয়ে যাবেন। টডলার 1 to 3 ইয়ার্স গ্রুপ, টডলার আমরা এই ক্লাস কোর্সের জন্য, আমরা বোঝানোর জন্য আমরা 1 to 6 ইয়ার্স বলছি পেঁয়াজ অনুসারে। আমার বাচ্চার বয়স 12, অনেক কথা বলে বানিয়ে বানিয়ে, এত মিথ্যা বলে, বেশি পড়াশোনা অমনোযোগী হয়ে পড়েছে, কি করণীয়? কি করণীয় যে বললাম, এটা একটা প্রসেস। আপনাকে আমি এখানে কোনো ট্যাবলেট দেওয়ার কোনো অপশন নেই যে আপনি বাসায় গিয়ে বাচ্চাকে ট্যাবলেট খাবেন বাচ্চা ভালো হয়ে যাবে। আপনাকে বাচ্চার সাথে কানেকশন ক্রিয়েট করে, প্রবলেম আইডেন্টিফাই করে, ওটা নিয়ে যখন প্রসেসে যাবেন, তখন দেখবেন ধীরে 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 এটা ইমপ্রুভ করবে। শিশুর আবেগ যুক্তি মস্তিষ্কের কোন অংশ দ্বারা? শিশুর আবেগ যুক্তি সবার একই অংশ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। শিশুর যুক্তি আসে না, শিশুর যুক্তি আসে না, শিশুর যুক্তিটা গ্রো করে যখন ওর বয়সটা 7 বছর ক্রস করে। নট অনলি শিশু, আমাদের প্রি ফ্রন্টাল কর্টেক্স বলে আমাদের সামনের সাইডটা, এই সাইডটা হচ্ছে যুক্তি, এবং যে জায়গায় রেস মেমোরি বা কারেন্ট মেমোরি গুলো সব এখানে থাকে। মুভিতেও দেখবেন ধাম করে এখানে একটা আঘাত লাগে, দেখবে সব ভুলে যায়। এটা কিন্তু বাস্তবতা, আমাদেরও হইতে পারে। কোনো কারণে যদি জোরে একটা ধাক্কা লাগে, এটাই একটু সমস্যাটা হয়। মিরর রাইটিংটা কি ডিসলেক্সিয়া? এটা ঠিক মিরর রাইটিং বলা যায় যখন একই টাইপের, ওই যে বিডি, ছোট হাতের বিডি, যখন একই রকম একটু 19-20 হয় তখন ওগুলো, ওইটা একটা ডিসলেক্সিস এর একটা কারণ। ডিসলেক্সিস কিন্তু এটাকে ইয়ে করা যায়, ইটস ম্যানেজেবল। আবার বলছি, এটা ম্যানেজেবল। 4 বছরের শিশু কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে? ইট ডিপেন্ডস। একটা 4 বছরের শিশুকে আপনি কিভাবে গড়ে তুলেছেন ওটার উপরেই। যখন আপনি ওকে নিয়ে কাজ করবেন, ওকে যখন আপনি ট্রেনিং করাবেন, প্রসেসে থাকবেন, ও হয়তো দেখবেন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত মনোযোগ রাখতে পারবে। এবং কিন্তু ওকে যদি আপনি প্রসেসে না রাখেন, 1 মিনিট রাখা মুশকিল। যদি ও ন্যাচারালি নর্মালি গ্রো করে, আমরা ওকে যদি ওকে হেল্প না করি মনোযোগ গ্রো করাতে, তখন ওর মানে খুব গ্রো করে। শুধু এটা ডিপেন্ড করবে। আবার ইস্যু আছে, শিশু টু শিশু, ম্যান টু ম্যান সবকিছু ভেরি করে।
অনেকে আছে আপনার এক বসাতেই দেখবেন নড়া চড়া ছাড়া ঘন্টা পর ঘন্টা থেকে যেতে পারে, অনেকে দেখবেন 1 ঘন্টা পর পর উঠছে। তো এটা ডিপেন্ড করছে, সবই নেচার। তারপর দোকানে গিয়ে খেলনা কেনার ব্যাপার যেভাবে বললেন, আসলে হাসলাম, এটা হাসছেন কিন্তু এটা আমি, আমার এক কলিগ ছিলেন, উনার একটা ছেলে একটা মেয়ে ছিলেন, খুব সিনিয়র কলিগ। তো উনার ছিল, ছেলেটার বয়স ছিল 3 বছর। ওই ছেলের কাজটাই ছিল অতি চেঁচামেচি করা। মানে উনাকে নিয়ে আমি নিজের চোখে দেখলাম, দোকানে গেল, দোকানে গিয়ে সে 3,500 না 4,000 টাকা দামের একটা খেলনা ধরলো, বাবা নিয়ে ওটা আবার রেখে দিল। ছেলে চিৎকার চেঁচামেচি করে ধাম করে শুয়ে পড়লো, ধাম করে শুয়ে পড়ে ওটা কিনে নিল। মানে সে এবং বাবা কিনে দিতে বাধ্য হলো ওর চিৎকার চেঁচামেচি। আচ্ছা, তারপর হলো স্লাইড শেয়ার করা হবে, যখন মূল ক্লাস হবে মূল ক্লাসের স্লাইড শেয়ার করা হবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্টে কোনো ট্রেনিং সেশন আছে কি? অ্যাডাল্ট অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্টে আমাদের সেশন আছে, আমরা একসময় নিয়মিত করাতাম, অনেকদিন ধরে বন্ধ, আমরা হয়তো আবার আস্তে আস্তে চালু করব। বন্ধ করার কারণটা হচ্ছে লোকজন ইন্টারেস্টেড থাকে বাট দে আর নট উইলিং টু পে মিনিমাম একটা পেমেন্ট। যে কোনো কোর্স একটা যদি না করেন আমরা এটা কিভাবে রাখবো? আমাদের যে কোর্স গুলো দেখে এখানে কিন্তু ডেডিকেটেড একজন লোক লেগে থাকে, মানে যার কাজ হচ্ছে আপনাদেরকে ফুল সাপোর্ট দেয়, ওনার স্যালারি আছে, অফিস খরচ আছে। তা একদম ফ্রি সেশন আসলে সম্ভব না। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট, আমরা উই নট উইলিং টু পে ওইগুলোর জন্য আমরা, মানে আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের 1,500 টাকার একটা সেশন ছিল। এটা এক পর্যায়ে যে 2 জন 3 জন লোক হতো আর কি, কিন্তু ইন্টারেস্টেড। ফ্রি সেশন বলে 100 লোক জন আমাদের আজকে কিন্তু রেজিস্ট্রেশন করেছিল প্রায় 350, 350। এবং আমাকে জিজ্ঞেস করেছিল যে দেখে বলে স্যার কতজন হইতে পারে, 120 জন, তাহলে মোটেই হবে না, ম্যাক্সিমাম 60 থেকে 70 জন। এবং 70 ক্রস করেনি, এটা হচ্ছে রিয়েলিটি। আমরা লার্নিং এ অভ্যস্ত নয়, জেনারেল এই জাতি, মানে বাঙালি জাতি লার্নিং এ ইন্টারেস্টেড। চাইল্ড সাইকোলজি বিহেভিয়ার ম্যানেজমেন্ট কি আলাদা? শুধু যদি চাইল্ড সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চান, চাইল্ড সাইকোলজি কমপ্লিট ডিফারেন্ট কোর্স। আর আমাদের এটা বেসিক্যালি চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট, কিন্তু বিহেভিয়ার ম্যানেজমেন্টটা বোঝানোর জন্য আমরা সাইকোলজি ওয়ার্ডটা ইউজ করি না, কিন্তু দেখা গেল কি লোকজন একটু জানতে চাচ্ছে কি রকম বিহেভিয়ার ম্যানেজমেন্ট কোন, ওই জন্য বলা হচ্ছে চাইল্ড সাইকোলজি, শিশুর মানসিকতা কিভাবে বিহেভিয়ারটা ম্যানেজমেন্ট করতে হয়। তো ওই জন্য আমরা চাইল্ড সাইকোলজির উপর একটা 1 ডে ক্লাস রেখে, 1টা সেশন ক্লাস রেখে, এবং 3টা ক্লাস আমরা বিহেভিয়ার ম্যানেজমেন্টে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনাদের গ্রুপে থাকলে গ্রুপে ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন। তারপরও যে কোনো কোয়ারি থাকলে ওটা আমরা আপনাদের সাথে আলাপ করব। কোর্স ফি হচ্ছে আমাদের, এটা কোর্স ফি শুধু 2,000 টাকা, 2,000 টাকা। তাও বোধ হয় আপনাদেরকে একটা অফার করবে কালকে, হয়তো আমি আশা করছি আমাদের যিনি কোর্স করেন মাহমুদ সাহেব, উনি সাথে আলাপ করে হয়তো আপনাদের গ্রুপে জানাবেন, একটা স্পেশাল হয়তো অফার করবে রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে। ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।